আচ্ছা, আশা করি সব ঠিক আছে। একটু বলো সব ওকে আছে কিনা। সবাই একটু বন্ধুদের মেনশন দাও। ওয়ালাইকুম আসসালাম। তো আমি একটু এভরিওয়ান মেনশন দিয়ে দিচ্ছি, এক সেকেন্ড। আচ্ছা, আর একটা কাজ করতেছি, সেটা হচ্ছে একটু টেলিগ্রাম গ্রুপে বলে দিই যে আমি চলে আসছি, তোমরাও আসো। তো দাঁড়াও, আমরা হচ্ছে 4S এ যাব। ঠিক আছে। আচ্ছা, সবাই একটু ফ্রেন্ডদের মেনশন দিয়ে দিছো, একটু বলো তো আমাকে, সবাই কি ফ্রেন্ডদের মেনশন দিছো? এবং সেটা দাও আর না দাও, একটা কাজ সবাই একটু করো। আমি এই মুহূর্তে ভিডিওটাতে রিয়াক্ট দেখতে পাচ্ছি মাত্র 23টা। তো আমি এইখানে এখন 100+ রিয়াক্ট দেখতে চাই। যে 108 জন আসো, মোটামুটি সবাই রিয়াক্ট দাও। আমি এখানে 100 রিয়াকশন এখন দেখতে চাই। সবাই লাইভ বা মানে লাইক বা লাভ, এটা হচ্ছে তোমার ইয়া। সবাই একটু রিয়াক্ট দাও, সবাই। আমি সবাইকে রিয়াক্ট দিতে দেখতে চাই। 56টা, 100টা, 68টা, সবাই একটু দাও ভাইয়া। 78টা, আমি 100টা চাচ্ছি। সবাই ক্লাসে আসছো, একটু কথা শুনো। 86টা, আচ্ছা, 99টা, ওকে, ডান। যাক, খুবই ভালো। 112টা রিয়াকশন 131 জনের মধ্যে, একটা অকল্পনীয় ব্যাপার। এখন ক্লাসে আছে 130 জন, 133টা রিয়াকশন, মানে রিয়াকশন দিয়ে চলে গেছে। বুঝো অবস্থা, ঠিক আছে? মানে হাফিজ ভাই বলছে রিয়াক্ট দিতে, রিয়াকশন দিয়ে চলে গেছি। তো যাই হোক, রিয়াকশন দিয়ে চলে যাও আর থাকো, ডাজন্ট ম্যাটার। এই যে ক্লাস, আজকের ক্লাস, এই অধ্যায়টা খুবই ঝামেলার অধ্যায়, যে কেউ স্বীকার করবা। কারণ এই অধ্যায়ে তোমার প্যাচ লাগে অনেক বেশি, বেশ অগোছালো। কি পড়বো, কই থেকে পড়বো, মনে রাখা খুব কঠিন একটা চ্যাপ্টার। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের ক্লাস শেষ পর্যন্ত থাকলে এই অধ্যায় তোমার কাছে সহজ হবে। এই অধ্যায়ে তোমার আর প্যাচ লাগার কোনো কিছু থাকবে না, ঠিক আছে? এই অধ্যায়ে অনেক বেসিক জিনিস আছে, বেসিক জিনিসটা আমি আজকে বুঝাই দিব। আজকের ক্লাস হবে বেসিকে ভরপুর একটা ক্লাস, ঠিক আছে? চলো আজকে আমরা একটা বেসিক ক্লাস করি, মানে একটা বেসিকে ভরপুর ক্লাস যাকে বলে, তাই চলো একটু কমেন্ট কই গেল? আচ্ছা, কমেন্ট আছে। শেষ পর্যন্ত একটু থাকিস ভাই, আল্লাহর ওয়াস্তে একটু শেষ পর্যন্ত ক্লাসটাই থাকিস, ঠিক আছে? ওকে, আমি আজকের ক্লাসটা, ওই ক্লাসটা শেষ করতে লেট হয়েছিল। 10টা 17তে ক্লাস শেষ হয়েছে। দৌড়ে যে খাইছি, কফি খাইছি, গলা ভেঙে গেছে। 10টা 30-এ চলে আসছি। মোটামুটি 1 ঘন্টা 45 মিনিট লাগবে ক্লাসটা শেষ করতে। 1 ঘন্টা 45 মিনিট। আমরা মোটামুটি 12টা 10-এ ক্লাস শেষ করে দিব। 12টা 10 হচ্ছে আমাকে টাইম দিতে হবে 12টা 10 পর্যন্ত, ঠিক আছে? এখন একটু চলে আসো, আমার অধ্যায়ের নাম হচ্ছে মানবদেহের প্রতিরক্ষা। প্রতিরক্ষা ইংরেজি কি? ইমিউনিটি। প্রতিরক্ষার ইংরেজি হচ্ছে ইমিউনিটি। আমাকে বলতে পারবা ইমিউনোলজি? ইমিউনোলজি মানে কি? যদি তুমি প্রতিরক্ষা নিয়ে পড়াশোনা করতে চাও, সেটা হচ্ছে ইমিউনোলজি। এই ইমিউনোলজির আব্বা, কি বলছি, ইমিউনোলজির আব্বা হচ্ছে এডওয়ার্ড জেনার। এই জেনার গুটি বসন্ত বা স্মল পক্সের টিকা আবিষ্কার করছে। তাই রে, ইমিউনোলজির আব্বা হচ্ছে ফাদার অফ ইমিউনোলজি, জেনার। উনি গুটি বসন্তের টিকা আবিষ্কার করছে। এতটুকু শেষ। আমাকে একটু বলবা মাইক্রোবায়োলজি, এইটার জনক কে? আমাকে বলতে হবে মাইক্রোবায়োলজির জনক কে। তো এই অধ্যায় যদি ভালোভাবে পারতে হয়, রক্ত তোমার ভালোভাবে পারতে হবে। রক্ত অধ্যায় ফাঁকি দিলে এই অধ্যায় একটু ঝামেলায় পড়তে হবে। ফলে সবাই রক্ত অধ্যায়টা, আমি আশা করি মোটামুটি একটা ভালো আইডিয়া আছে। রক্ত অধ্যায়ে তোমরা শ্বেত রক্ত কণিকা পড়ছো, ডাব্লিউবিসি,
ডাব্লিউবিসি দুই রকম, দানাদার আর অদানাদার। দানাদার আছে তিনটা, নামের সাথে ফিল আছে, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেজোফিল। অদানাদার আছে দুইটা, মনোসাইট আর একটা হচ্ছে লিম্ফোসাইট। একটা মনোসাইট আর একটা হচ্ছে লিম্ফোসাইট। এখন একটা জিনিস দেখো, নিউট্রোফিলের আর একটা নাম লিউকোসাইট। লিউকোসাইট, খেয়াল করো, একটা হচ্ছে লিউকোসাইট আর একটা হচ্ছে লিম্ফোসাইট। ওকে, এখন আসো, নিউট্রোফিলের কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা, ফ্যাগোসাইটোসিস, অর্থাৎ সহজ ভাষায় এরা জীবাণুকে খেয়ে ফেলে। একটা ব্যাকটেরিয়া আসছে, ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে, সোজা বাংলা। আচ্ছা, ব্যাকটেরিয়াকে ধরে খেয়ে ফেলে। ইওসিনোফিল আমরা সহজ ভাষায় বলতেছি, আমরা রক্ত অধ্যায়ের মতো অত ডিটেইলসে পড়বো না, যতটুকু দরকার এই অধ্যায়ে ততটুকু জানবো। বেসোফিল হিস্টামিন ক্ষরণ করে। কি ক্ষরণ করে? হিস্টামিন। তোমার একটা জিনিস বলি, আচ্ছা পরে বলতেছি। মনোসাইট, এই মনোসাইট গুলা যখন বড় হয়, আচ্ছা এই জিনিসটা একটু বলি, বেসোফিল গুলা যখন বড় হয় তখন তাকে, বা এই বেসোফিল গুলো যখন একটা টিস্যুতে যায় বা একটা অঙ্গে যায়, তখন এটাকে মাস্ট কোষ বলে। কি কোষ বলে? মাস্ট কোষ। তাইলে যাহাই মেসোফিল তাহাই মাস্ট কোষ। আর মনোসাইট গুলা যখন বড় হয় তখন তাকে ম্যাক্রোফেজ বলে। এই ম্যাক্রোফেজ গুলা দেহের এক একটা অঙ্গে গেলে এক একটা নামে ডাকে, সেগুলো আমরা দেখব। তাহলে মনোসাইট গুলা বড় হইলে বলে ম্যাক্রোফেজ। তাহলে একটু বলি, মনোসাইট গুলা কোনো টিস্যু অঙ্গে গেলে তাকে ম্যাক্রোফেজ বলে, বেসোফিল গুলো কোনো টিস্যু বা অঙ্গে গেলে তাকে মাস্ট কোষ বলে। তখন তাকে মাস্ট কোষ বলে। এই দুইটা জিনিস বুঝছি। বেসোফিল কি করে? হিস্টামিন ক্ষরণ করে, হিস্টামিন। আর এইটা অ্যালার্জি প্রতিরোধে কাজ করে, অ্যালার্জি। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমি তোমাকে একটা কথা বলি, বেসোফিল মানে মাস্ট কোষ। আর এই বেসোফিল শব্দটা আসলে তোমার মনে রাখতে হবে, বেসোফিল মানে মাস্ট কোষ, আর দুইটা শব্দ, হিস্টামিন আর অ্যালার্জি। এটা কোনোদিন ভুল করা যাবে না। হিস্টামিন, অ্যালার্জি, বেসোফিল, মাস্ট কোষ। বেসোফিল মানে মাস্ট কোষ, এটা হিস্টামিন ক্ষরণ করে, এটার কাজ অ্যালার্জির বিরুদ্ধে কাজ করা। ওকে, এখন আসো, মনোসাইট বড় হইলে তাকে ম্যাক্রোফেজ বলে, বা কোনো টিস্যু বা অঙ্গে গেলে তাকে ম্যাক্রোফেজ বলে। আর লিম্ফোসাইট যেটা, এইটাকে বলে রিকগনিশন সেল। রিকগনিশন মানে চিনতে পারা। কাকে চিনে? জীবাণুকে চিনে। বডিতে যখন একটা জীবাণু অ্যাটাক করে, সেই জীবাণুকে চিনতে পারে হচ্ছে এই লিম্ফোসাইট। সেই জন্য লিম্ফোসাইটকে বলে হচ্ছে রিকগনিশন সেল। লিম্ফোসাইটকে বলে রিকগনিশন সেল। এই জায়গা মনোসাইটের কাজ কি? ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস। তাহলে মনোসাইট, ম্যাক্রোফেজ আর নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস করে। তাহলে এটা একসাথে মনে রাখা যায় মা মনি দিয়ে। তাহলে মা মনি ফ্যাগোসাইটোসিস করে। মাতে হচ্ছে ম্যাক্রোফেজ, মতে হচ্ছে মনোসাইট, আর নিতে হচ্ছে নিউট্রোফিল। তাহলে ফ্যাগোসাইটিক সেল হচ্ছে ম্যাক্রোফেজ, মনোসাইট আর নিউট্রোফিল। এতটুকু আমরা বুঝছি? সবাই একটু বলেন এতটুকু বুঝছি কিনা। আমি বেসোফিলের ক্ষেত্রে বলছি বেসোফিল মানে মাস্ট কোষ, বলছি মনোসাইট মানে ম্যাক্রোফেজ। একই জিনিস, একই জিনিস। আচ্ছা, তাহলে আমি এখানে একটু এতটুকু বুঝতেছি। হ্যাঁ, হিস্টামিনের এখানে লিখতে পারো অ্যালার্জি যদি ভুলে যাও। আর এইটা তো আমরা দেখছি ফ্যাগোসাইটোসিস। এখন আসো আমরা একটু ভাগ দেখি। এই যে লিম্ফোসাইট, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা একটু লিম্ফোসাইট নিয়ে পড়াশোনা করতে চাই। এখানে লিখতেছি লিম্ফোসাইট। লিম্ফোসাইট আসলে দুই রকম, একটা হচ্ছে বি, তিন রকম আসলে, বি লিম্ফোসাইট, একটা হচ্ছে টি লিম্ফোসাইট, আর একটা হচ্ছে ন্যাচারাল কিলার সেল। বি, টি এবং ন্যাচারাল কিলার সেল। বি লিম্ফোসাইট যেটা মনে রাখবা, বি লিম্ফোসাইট যখন পটলে যায়, কোথায় যায়? পটলে। বি কোষ যখন পটলে যায়, পটলে যায় মানে প্লীহাতে যায়। আমি লিখতেছি না, পতে প্লীহা, টতে টনসিল, লতে লসিকা গ্রন্থি।
যখন ও পটলে যায়, মানে প্লিহা টনসিলার লসিকা গ্রন্থিতে যায়, তখন তাকে বলে প্লাজমা কোষ। তাহলে এইটা কখনোই ভুল করা যাবে না। বিকোষ মানে প্লাজমা কোষ, বেসোফিল মানে মাস্ট কোষ, আর মনোসাইট মানে ম্যাক্রোফেজ। তাহলে বি কোষ আর প্লাজমা কোষ একই জিনিস, বি কোষ আর প্লাজমা কোষ একই জিনিস। এই যে টি কোষ, এটা দুই রকম। একটা হচ্ছে হেল্পার টি, আমি এইচ টি দিয়ে লিখতেছি, হেল্পার টি। ওর কাজ কি? হেল্প করা। হেল্পার টির কাজ কি? হেল্প করা। ও আসলে এই বি কোষকে হেল্প করে। তারপর এই আরেকটা কোষ আছে টি কোষ, সাইটোটক্সিক টি কোষ, এটার নাম সিটি, সাইটোটক্সিক টি। এটার নাম কি? সাইটোটক্সিক, সাইটোটক্সিক টি সেল। আচ্ছা, এই যে বিটা কই থেকে আসছে? বোন ম্যারো থেকে, অস্থিমজ্জা থেকে তৈরি হয়। তো লিম্ফোসাইট কই থেকে তৈরি হয়? বোন ম্যারো থেকে। ফলে বি লিম্ফোসাইট কই থেকে তৈরি হয়? বোন ম্যারো থেকে। টি লিম্ফোসাইট কই থেকে তৈরি হয়? বোন ম্যারো থেকে। কিন্তু বি লিম্ফোসাইট বোন ম্যারোতে তৈরি হয়, বোন ম্যারোতে এসে ম্যাচিউরড হয়, তাই এটার নাম বি লিম্ফোসাইট। আর টি লিম্ফোসাইট যে ও বোন ম্যারোতে তৈরি হয় কিন্তু থাইমাসে ম্যাচিউরড হয়, থাইমাসে যে। তো থাইমাস থেকে আসছে টি, তাহলে থাইমাস থেকে আসছে টি আর বোন ম্যারো থেকে আসছে বি। এখন সাইটো মানে হচ্ছে কোষ, আর টক্সিক মানে তো জীবাণু। ফলে এখানে সাইটোটক্সিক টি কোষ কি করে? কোষকে একটা, কোন কোষ? ভালো কোষ না, ধরো একটা ভাইরাস আক্রান্ত কোষ, একটা ব্যাকটেরিয়া আক্রান্ত কোষ, একটা টিউমার সেল, একটা ক্যান্সার সেল, এই সেলগুলাকে মেরে ফেলে। ঠিক আছে, এটা হচ্ছে সাইটোটক্সিক টি সেল। আর প্লাজমা কোষ কি করে? অ্যান্টিবডি তৈরি করে। প্লাজমা কোষ অ্যান্টিবডি তৈরি করে। তাহলে কি বলছি? প্লাজমা কোষ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে, আর এই সাইটোটক্সিক টি কোষ ডিরেক্ট একটা কোষকে, একটা আক্রান্ত কোষকে, ভাইরাস ব্যাকটেরিয়া আক্রান্ত কোষকে মেরে ফেলে। আর হেল্পার টি কোষের কাজ হচ্ছে এই বি কোষকে হেল্প করা, এই সাইটোটক্সিক টি কোষকে হেল্প করা, বা এই ফ্যাগোসাইটিক যে কোষগুলা, এই যে মা মনিকে হেল্প করা। তাহলে হেল্পার টি কোষের কাজ হচ্ছে হেল্প করা, ফ্যাগোসাইটিক কোষকে হেল্প করা, এই বি কোষকে হেল্প করা। ব্যাপারটা বুঝতে পারছি? তাহলে আমরা এই জিনিসটা একটু আবার দেখি। আর ন্যাচারাল কিলার সেলের কাজ কি? ও হচ্ছে কিলার, ওকে বলা হয় ঘাতক কোষ বা মারণ কোষ। তো ওর নাম হচ্ছে কিলার। ও কাকে কিল করে? ভাইরাস আক্রান্ত কোষ, ক্যান্সার আক্রান্ত কোষ, এই কোষগুলোকে ডিরেক্ট মেরে ফেলে। তো ওর একটা স্পেশাল কাজের ব্যাপার আছে, সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে, সবই দেখবো। সব একসাথে পড়লে গোলায় যাবে। আমি এই পেজে যা পড়াইলাম সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা আসলে তোমার কনসেপ্ট অনেকখানি ক্লিয়ার করবে, তাহলে একটু আমার রিক্যাপ করে যাই। তোমার মনে রাখতে হবে শ্বেত রক্ত কণিকা আসলে দুই রকম, দানাদার আর অদানাদার। দানাদার আছে তিনটা, নিউট্রোফিল, ইওসিনোফিল আর বেসোফিল। এর ভিতর নিউট্রোফিল ও ফ্যাগোসাইটোসিস করে, ইওসিনোফিল ও বিভিন্ন রকম জীবাণু টিবাণু ধ্বংস করে, আর বেসোফিল হচ্ছে ওইটার আরেকটা নাম আছে মাস্ট কোষ। ও কি করে? হিস্টামিন ক্ষরণ করে আর অ্যালার্জি প্রতিরোধে কাজ করে। আর অদানাদার আছে দুইটা, মনোসাইট আর লিম্ফোসাইট। মনোসাইট গুলা বড় হইলে ম্যাক্রোফেজ বলে, ম্যাক্রোফেজ গুলা বিভিন্ন টিস্যু বা অঙ্গে অবস্থান করে। এক একটা অঙ্গে ম্যাক্রোফেজ অবস্থান করলে এক একটা নামে ডাকা হয়। আচ্ছা, তো এই যে ম্যাক্রোফেজ গুলা, এই ম্যাক্রোফেজ বা মনোসাইট একই জিনিস, এরাও ফ্যাগোসাইটোসিস করে। ফলে ফ্যাগোসাইটোসিস কে করে? মামুনি ফ্যাগোসাইটোসিস করে। এখন চলে আসবে লিম্ফোসাইটে। তো লিম্ফোসাইটের যে গুরুত্বপূর্ণ আলোচনা, লিম্ফোসাইট আসলে তিন রকম। বি লিম্ফোসাইট, বি শব্দটা আসছে বোন ম্যারো থেকে। টি লিম্ফোসাইট, টি শব্দটা আসছে থাইমাস থেকে। আরেকটা আছে কিলার সেল। এখন বি লিম্ফোসাইটের কথা যদি আমি বলি, বি লিম্ফোসাইট যেমন তুমি দেখছো যে বেসোফিল যখন কোনো টিস্যু বা অঙ্গে যায় তখন তাকে মাস্ট কোষ বলে, মনোসাইট যখন কোনো টিস্যু বা অঙ্গে যায় তখন তাকে ম্যাক্রোফেজ বলে, ঠিক ওরকম বি কোষ যখন যখন মানে মানে কি বলা যায়, প্লিহাতে যায়, টনসিলে যায়, তখন তাকে আসলে প্লাজমা কোষ বলে। তো আমরা একটা জিনিস জানি, বি কোষ বলো আর প্লাজমা কোষ বলো, বি কোষ আর প্লাজমা কোষ একই জিনিস, এর কাজ অ্যান্টিবডি। তাহলে এই জিনিসগুলো কখনো ভুল করা যাবে না। বেসোফিল বা মাস্ট কোষ হিস্টামিন ক্ষরণ, বেসোফিল বা মাস্ট কোষ হিস্টামিন ক্ষরণ। ঠিক একইভাবে এই যে হেল্পার টি সেলের কাজ কি? হেল্প করা। কাকে? ও হচ্ছে ফ্যাগোসাইটিক সেলকে হেল্প করে, তারপর এই যে প্লাজমা সেলকে অ্যান্টিবডি তৈরিতে হেল্প করে। এটা হচ্ছে হেল্পার টি সেলের কাজ। হেল্পার টি সেল দুই রকম, হেল্পার টি ওয়ান আর হেল্পার টি টু। তো হেল্পার টি ওয়ান মানে ধরো এই যে ও হচ্ছে মানে সম্ভবত আমি উল্টাই ফেলছি, মানে কোনটা যে কাকে হেল্প করে আমরা বই থেকে দেখা দিচ্ছি, একটু ভুলে গেছি।
তো এখন আরেকটা আছে ন্যাচারাল কিলার সেল। এই হচ্ছে হিসাব কিতাব, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা বলো? এতটুকু যা পড়ছি এইটা আমরা বুঝছি কিনা একটু বলেন তো সবাই। এতটুকু যা বুঝছি এইটা বুঝতে কারো কোনো ইস্যু আছে কিনা? আচ্ছা, ঠিক আছে, ওকে, এটা ক্লিয়ার কিনা একটু বলেন। ওকে, এখন আমরা একটু বইতে যাব, আসো একটু বই পড়াশোনা করি। ওকে, তো এখানে একটু দেখো ইমিউনোলজির সংজ্ঞা দিছে। তো এখানে প্যাথোজেনের কথা বলছে। প্যাথোজেন হচ্ছে জীবাণু, বহিরাগত জীবাণুকে প্যাথোজেন বলে। আচ্ছা, এইখানে লিম্ফয়েড অঙ্গের কথা বলছে, লিম্ফয়েড অঙ্গ। তাইলে যারা প্রতিরক্ষা ব্যবস্থার সাথে জড়িত তাদেরকে এটাকে বলে অনাক্রম্যতা। তোমার বডির একটা প্রতিরক্ষা সিস্টেম আছে, এটা খুবই স্ট্রং, এটার অনেক লেয়ার আছে, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার। তো তোমার বডি আসলে আমাদের চারপাশে এমন এমন সব ভয়ঙ্কর জীবাণু ঘুরে বেড়ায়, ভাইরাস ব্যাকটেরিয়া ঘুরে বেড়ায়। তোমার বডির প্রতিরক্ষা ব্যবস্থা যদি না থাকতো তোমার মরতে 10 মিনিট লাগতো, 10 মিনিটে তোমাকে খতম করে দিত। তোমার প্রতিরক্ষা ব্যবস্থা আরো বেশি স্ট্রং, এবং এইটার ফার্স্ট লেয়ারে যদি কোনোভাবে জীবাণু ঢুকে যায় সেকেন্ড লেয়ারে আটকায়, সেকেন্ড লেয়ারে আটকায় গেলে থার্ড লেয়ারে আটকায়। সবচেয়ে স্ট্রং হচ্ছে আমাদের থার্ড লেয়ার। ওকে, তো আমাদের যে অঙ্গগুলা এই অনাক্রম্য অবস্থার সাথে জড়িত তাদেরকে লিম্ফয়েড অঙ্গ বলে। এরা লিম্ফোসাইট তৈরি করে, তাদেরকে বলে লিম্ফয়েড অঙ্গ। এই লিম্ফয়েড অঙ্গকে দুইটা ভাগে ভাগ করা যায়। কয় ভাবে ভাইয়া? দুই ভাবে ভাগ করা যায়। তো লিম্ফয়েড অঙ্গ হচ্ছে টোটাল 10টা। লিম্ফয়েড অঙ্গ পাবা 10টা, এর ভিতর প্রাথমিক আছে 3টা, প্রাথমিক বা কেন্দ্রীয় লিম্ফয়েড অঙ্গ আছে 3টা, আর সেকেন্ডারি লিম্ফয়েড অঙ্গ আছে 7টা। সেকেন্ডারি লিম্ফয়েড অঙ্গ আছে 7টা। প্রাথমিক 3টা হচ্ছে থাইমাস, এক নম্বরে থাইমাস। তো এই যে পড়াগুলা, এই পড়া তুমি পড়ছো কিনা? থাইমাস গ্রন্থি, এইটা সম্পর্কে তুমি 8 নম্বর অধ্যায় ডিটেইলস পড়ছো। 8 নম্বর অধ্যায় ফাঁকি দিলে এখানে তুমি বিপদে পড়বা। তাহলে মানবদের অধ্যায়গুলো একটা রিলেটেড। থাইমাস আমি একটু বলে যাই, থাইমাস গ্রন্থি হচ্ছে থাইমোসিন, থাইমোসিন ক্ষরণ করে। থাইমাস গ্ল্যান্ডের অবস্থান কোথায়? শ্বাসনালীর পিছনে, মনে আছে না এগুলা? তাহলে এই হচ্ছে থাইমাসের পড়াশোনা। এখন আসো, তাহলে এই জায়গাটা আমরা দেখলাম। তো এই যে থাইমাস থেকে টি লিম্ফোসাইট পরিণত হয়, তাই না? কোনটা পরিণত হয়? টি লিম্ফোসাইট পরিণত হয় থাইমাসে। এরপর আসো অস্থিমজ্জা। অস্থিমজ্জার কাজ কি? অস্থিমজ্জার কাজ রক্তকণিকা তৈরি করা। সব রক্তকণিকাই অস্থিমজ্জা থেকে তৈরি হয়। তুমি যেটা পড়বা, বইতে যেটা পড়বা সেটা হচ্ছে লিম্ফোসাইট কই থেকে তৈরি হয়? অস্থিমজ্জার স্টেম সেল থেকে। স্টেম সেল, স্টেম সেল কোন সেল? যে কোষ যে কোনো কোষে পরিবর্তিত হইতে পারে, যে কোষ যে কোনো কোষে পরিবর্তিত হইতে পারে, তাই না? এই স্টেম সেল গুলাই পরিবর্তিত হইতে পারে, লোহিত রক্তকণিকা তৈরি করে, মনোসাইট, লিম্ফোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল এগুলা তৈরি করে। তাইলে এই লিম্ফোসাইট গুলা স্টেম সেল থেকে তৈরি হয়। ফ্যাগোসাইট সেল গুলা কই থেকে তৈরি হয়? স্টেম সেল থেকে। সবই কিন্তু অস্থিমজ্জা থেকে তৈরি হয়। সব রক্তকণিকা অস্থিমজ্জা থেকে, সকল রক্তকণিকা অস্থিমজ্জা থেকে তৈরি হয়। আবার যদি বলি অনুচক্রিকা কই থেকে তৈরি হয়? অনুচক্রিকা এটা তৈরি হয় অস্থিমজ্জার বড় মেগা ক্যারিওসাইট কোষ থেকে। রক্ত অধ্যায়ে পড়ছো, অস্থিমজ্জার বড় মেগা ক্যারিওসাইট কোষ থেকে। এটা তৈরি হয় অস্থিমজ্জার বড় মেগা ক্যারিওসাইট কোষ থেকে। লিম্ফোসাইট, ফ্যাগোসাইটিক সেলগুলো স্টেম সেল থেকে, সবই অস্থিমজ্জা থেকে তৈরি হয়। তাহলে খেয়াল করো, প্রাথমিক অঙ্গ হচ্ছে বা কেন্দ্রীয় অঙ্গ থাইমাস, অস্থিমজ্জা, আর একটা হচ্ছে লসিকা নালী, লসিকা নালী। আর সেকেন্ডারি যারা বা প্রান্তীয় লিম্ফয়েড অঙ্গ কারা? এরকম 7টা অঙ্গ আছে। 7টা অঙ্গের ভিতর আছে হচ্ছে প্লীহা। প্লীহা সম্পর্কে যেটা মনে রাখতে হবে, এটাও তুমি রক্ত অধ্যায়ে পড়ছো না? প্লীহাকে কি বলা হয়? ব্লাড রিজার্ভার, রক্ত অধ্যায়ে পড়ছো এটা। তো প্লীহা সম্পর্কে যেটা জানবা সেটা হচ্ছে সবচেয়ে বড় লসিকা গ্রন্থি, সবচেয়ে বড় লসিকা গ্রন্থি, সবচেয়ে বড় লসিকা গ্রন্থি। রক্তের ইমিউনোলজিক্যাল ফিল্টার বলে, ইমিউনোলজিক্যাল। তুমি 3 নম্বর অধ্যায়ে পড়ছো যে যকৃৎ হচ্ছে ব্লাড রিজার্ভার।
4 নাম্বার অধ্যায়ে পড়ছো প্লিহা হচ্ছে ব্লাড রিজার্ভার, তাহলে এখানে কি পড়তেছো? সবচেয়ে বড় লসিকা গ্রন্থি এবং রক্তের ইমিউনোলজিক্যাল ফিল্টার, সবচেয়ে বড় লসিকা গ্রন্থি এবং রক্তের ইমিউনোলজিক্যাল ফিল্টার। বিভিন্ন লসিকা গ্রন্থি পড়ছো, এটা পড়ছো তুমি রক্ত অধ্যায়ে। তারপর পড়ছো না যে ঘাড়ে বগলি কুস্কিতে লসিকা গ্রন্থি পাওয়া যায়, অ্যাডিনয়েড, অ্যাডিনয়েড, টনসিল, অ্যাপেন্ডিক্স, রক্তনালিকা, পেয়ার প্যাচ, পেয়ার প্যাচ। খেয়াল করো লসিকা গ্রন্থি এটা কোথায় পাওয়া যায়? ঘাড়ে বগলে কুস্কিতে। টনসিল, অ্যাডিনয়েড, অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স। আচ্ছা তোমরা অ্যাপেন্ডিক্স সম্পর্কে পড়ছো না? এই যে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করে অ্যাপেন্ডিক্স কেটে ফেলে দেয়, আমাকে বলতে হবে অ্যাপেন্ডিক্স কিসের পার্ট? পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, এটা একটু আমাকে সবাই বলো। আর পেয়ার প্যাচ, পেয়ার প্যাচ কি? ক্ষুদ্রান্ত্রে কিছু লসিকা আছে, ক্ষুদ্রান্ত্রের লসিকাকে বলা হয় পেয়ার প্যাচ। তো মোটামুটি আমরা এখানে পড়ে ফেললাম যে সেকেন্ডারি লিম্ফয়েড অঙ্গ 7টা আর প্রাথমিক লিম্ফয়েড অঙ্গ 3টা। তাহলে এখান থেকে আমরা লিম্ফয়েড অঙ্গগুলো সম্পর্কে পড়ে ফেললাম। আচ্ছা ক্লাস আটকাচ্ছে না আশা করতেছি, ক্লাস সম্ভবত ঠিকঠাকই আছে। আচ্ছা আর আমরা ওয়েবসাইটে ক্লাস করা যাচ্ছে কিনা একটু দেখে নিই। ওয়েবসাইটে হচ্ছে ক্লাস করা যাচ্ছে, ওয়েবসাইটে ক্লাস করতেছে 21 জন। ঠিক আছে, গুড। আচ্ছা একটু বলে রাখি তোমাদের মান্থলি এক্সাম আছে, ভাই মান্থলি এক্সাম আছে, মান্থলি এক্সাম সামনে আসতেছে। তো মান্থলি এক্সাম হচ্ছে একসাথে হবে। মান্থলি এক্সাম আমরা একই জিনিস রুটিন শেষ করছি, তোমার ফার্স্ট টাইম সেকেন্ড টাইম একসাথে মিলাই মান্থলি এক্সাম হবে, একসাথে মিলাই মান্থলি এক্সামটা হবে। আচ্ছা এখন একটু চলে আসো, এই মান্থলি এক্সামে টোটাল 5,000 টাকা প্রাইজ মানি আছে, তাহলে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম একসাথে মিলাই এক্সাম হবে, ক্লিয়ার? তো 5,000 টাকা প্রাইজ মানি আছে। আর মোট কথা তোমাদের ব্যাচে যে স্টুডেন্ট তার 50% স্টুডেন্টের মিনিমাম এক্সাম দিতে হবে যদি তুমি প্রাইজ মানির আন্ডারে আসতে চাও। 50% স্টুডেন্ট, ফলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে এই ব্যাচে তাদেরকে ডাইকে নিয়ে আসবা, সবাই জন্য এক্সাম দেয়। অনেকে বলতে পারো ভাই সামনে কৃষি এক্সাম আছে, আমি ভাইয়া অনেক ব্যস্ত, যেটাই হোক ডাজেন্ট ম্যাটার, তুমি জাস্ট এক্সাম অ্যাটেন্ড করবা। তুমি 2 পাও 0 পাও কেউ কিছু বলবে না, কেউ কিছু জিজ্ঞেস করবে না। তুমি যদি অ্যাটেন্ড না করো তাহলে তোমাকে বের করে দেওয়া হবে র্যান্ডমলি, কিছু স্টুডেন্টকে তাদের ভিতর অভিভাবক ডাকতে হবে, ঠিক আছে? র্যান্ডমলি, কারণ আমি তোমাকে বলছি অ্যাটেন্ড করো, আমি তোমাকে বলি নাই যে তুমি এত পাও। ফলে তুমি যাই করো, তুমি অ্যাটেন্ড করতে তো তোমার কোনো সমস্যা নেই, অ্যাটেন্ড করতে কিসের সমস্যা এটা আমাকে বুঝাও। তো আমি সবাইকে মেসেজও পাঠাবো যে সবাই যেন এক্সাম অ্যাটেন্ড করে। আচ্ছা ঠিক আছে। 4 পয়েন্ট অনএস এর এক্সাম রুটিন কবে দিবেন? তোমাদের তো এখনো ক্লাস শেষ হয় নাই, আগে ক্লাসটা শেষ করো, মান্থলিটা দাও। মান্থলি দিলে 1 তারিখ থেকে এক্সাম না, মান্থলিটা দাও। মান্থলি না দিয়ে কিসের এক্সাম? তুমি আমারে বলো, তোমার মান্থলি শেষ হয়েছে, তুমি মান্থলি দাও তারপরে তোমার এক্সাম শুরু হবে। মান্থলি শেষে একদিন গ্যাপ দিয়ে এক্সাম শুরু হবে, মান্থলির আগে তুমি রুটিন পেয়ে যাবা, ক্লিয়ার? তুমি এই ব্যাচের মান্থলি দাও না, এক্সাম শুরু হবে, কিসের এক্সাম শুরু হবে? তুই মান্থলি দিবি না? আচ্ছা তাহলে লিম্ফয়েড অঙ্গ আমাদের পড়া শেষ। এখন আসো কোন কোষগুলা, এখন এই কোষগুলা সম্পর্কে আমরা অলরেডি পড়ে ফেলছি, চলো আমরা বই থেকে একটু মিলাই নি যে ঠিকঠাক পড়ছি কিনা। প্রথমে লিম্ফোসাইট, লিম্ফোসাইট কই থেকে তৈরি হয়? থাইমাস থেকে। থাইমাসে বর্ধিত হইলে সেটা হচ্ছে টি লিম্ফোসাইট, অস্থিমজ্জা থেকে অস্থিমজ্জায় বর্ধিত হইলে সেটা হচ্ছে বি লিম্ফোসাইট। এখন শ্বেত রক্তকণিকার 20 থেকে 40% লিম্ফোসাইট, আর লিম্ফ ফ্লুইড যেটা তার 99% লিম্ফোসাইট। এখন লিম্ফোসাইট 3 রকম, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট আর ন্যাচারাল কিলার। বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট আর ন্যাচারাল কিলার। কি বললাম? বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট আর ন্যাচারাল কিলার। এখন আসো আমি একটু টি লিম্ফোসাইট পড়াই। টি লিম্ফোসাইটে খেয়াল করো ভাইয়া, টি লিম্ফোসাইটে তুমি যেটা মনে রাখবা সেটা হচ্ছে টি কোষ যেটা সেটা ফ্যাগো। আচ্ছা এটা কি আমি বলি, যেখানে 2 রকম হেল্পার টি সেল আছে, হেল্পার T1 একটু লাল কালি দিয়ে এই নীল কালি দিয়ে, হেল্পার T1 আর একটা হচ্ছে হেল্পার T2। তো হেল্পার T1 কি করে? ফ্যাগোসাইট কোষকে হেল্প করে। আর হেল্পার T2 কি করে? ওই যে প্লাজমা কোষকে হেল্প করে অ্যান্টিবডি তৈরিতে। তাইলে হেল্পার 2 জন, একজন ফ্যাগোসাইট কোষকে হেল্প করে ফ্যাগোসাইটোসিসে, আর একজন প্লাজমা কোষকে হেল্প করে বা বি কোষকে হেল্প করে, বি কোষটা প্লাজমা কোষ একই জিনিস,
ওকে হেল্প করে অ্যান্টিবডি তৈরিতে। তাইলে এরকম দুই রকম হেল্পার টি সেল আছে। আর একটা তো সাইটোটক্সিক টি সেল, এ হচ্ছে কোষকে ধরে ধরে মেরে ফেলে। আচ্ছা, এখন আসো বি কোষের কথা বলি। আমি তোমাকে অলরেডি বলছি এর নাম বি কোষ কেন, কারণ ও বোন ম্যারোতে তৈরি হয়েছে, বোন ম্যারোতে ম্যাচিউরড হয়েছে, এই জন্য এটার নাম বি কোষ। এখানে জাস্ট দুইটা তিনটা শব্দ পড়বা। বি কোষের আরেকটা নাম কি? প্লাজমা কোষ। এর কাজ কি? অ্যান্টিবডি তৈরি করা। ঘুরে ফিরে এতক্ষণ পড়বা, এর বাইরে কোনো পড়াই নেই। এখানে আরেকটা নাম হচ্ছে প্লাজমা কোষ, আরেকটা নাম হচ্ছে প্লাজমা কোষ। কই? এই যে প্লাজমা কোষ বলে, এর কাজ কি? অ্যান্টিবডি তৈরি করে, এই জন্য এটাকে অ্যান্টিবডি উৎপাদনের কারখানা বলে। বি কোষকে অ্যান্টিবডি উৎপাদনের কারখানা বলে। এই পড়া শেষ। এখন আসো এই জায়গা, কিলার সেল, ঘাতক কোষ, ন্যাচারাল কিলার সেল। ও কারে মারে? ভাইরাস আক্রান্ত, ব্যাকটেরিয়া আক্রান্ত, ক্যান্সার কোষ, টিউমার কোষ, এগুলাকে মারে। তো এটা কেমনে মারে খেয়াল কর। ধরো একটা ভাইরাস আক্রান্ত কোষ, এটা একটা ভাইরাস আক্রান্ত কোষ। এই ন্যাচারাল কিলার সেল থেকে খরিত হয় হচ্ছে সাইটোটক্সিন, পারফোরিন আর গ্রানাইজাইম। এই তিনটা জিনিস খরিত হয়। কি কি? সাইটোটক্সিন, পারফোরিন আর গ্রানাইজাইম। এটা খরিত হয়ে এই কোষ প্রাচীরে এইখানে ছিদ্র করে ফেলে। এই কোষ ঝিল্লিতে ছিদ্র করে, কোষ প্রাচীর না। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোষ ঝিল্লি থাকে। কোষ ঝিল্লিতে ছিদ্র করে, ছিদ্র করলে ছিদ্র দিয়ে পানি ঢুকে। পানি ঢুকে যখন অনেক বেশি পানি ঢুকে, যখন কোষটা ফুটে যায়, কোষটা ফুটে যায়, কোষটা মারা যায়। এই হচ্ছে ন্যাচারাল কিলার সেলের কাজ। এখন 2 নম্বরে ফ্যাগোসাইট কোষের কথা বলা আছে। তবে এখানে একটু দেখো, মনোনিউক্লিয়াস মানে নিউক্লিয়াস একটা, মনোনিউক্লিয়ার মানে হচ্ছে নিউক্লিয়াস একটা। তো তুমি খেয়াল করো, আমাদের ফ্যাগোসাইটে কি পড়ছিলাম? মামনি, ম্যাক্রোফেজ, মনোসাইট আর নিউট্রোফিল। তো এখানে খেয়াল করো, নিউট্রোফিলের নিউক্লিয়াসে কিন্তু একাধিক খণ্ড আছে, তাই এখানে নিউট্রোফিলের আলোচনা করে নাই, এখানে মনোসাইট আর ম্যাক্রোফেজের আলোচনা করছে। তাহলে এই দুইজন হচ্ছে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট, এই দুইজন হচ্ছে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট। আমরা জানি মনোসাইট যারা, তারা যখন বড় হয়, বড় হলে তখন তাদেরকে ম্যাক্রোফেজ বলে। এই ম্যাক্রোফেজ গুলা, ম্যাক্রোফেজকে বিভিন্ন টিস্যু অবস্থান করে এবং এক একটা অঙ্গে অবস্থান করলে এক একটা নামে ডাকে। যেমন যকৃতে যখন ম্যাক্রোফেজ থাকে তখন তাকে কুফার সেল বলে, যোজক টিস্যুতে থাকলে হিস্টিওসাইট বলে, অ্যালভিওলাসে থাকলে, ফুসফুসে থাকলে অ্যালভিওলার ম্যাক্রোফেজ, অস্থিতে থাকলে অস্টিওক্লাস্ট। তো এখানে ক্লাস্ট শব্দটা পাচ্ছ, দেখো তুমি তিনটা শব্দ পাবা, একটা ব্লাস্ট, একটা ক্লাস্ট, একটা সাইট। যদি ব্লাস্ট দেখো বুঝবা এটা অপরিণত, যদি ক্লাস্ট দেখো বুঝবা যে এটা ফ্যাগোসাইটিক সেল, আর সাইট দেখো বুঝবা যে এটা পরিণত কোষ। খেয়াল করো, বি আগে সি পরে, এই জন্য বিটা হচ্ছে ব্লাস্টটা অপরিণত আর সাইটটা হচ্ছে পরিণত। যেমন ট্রফোব্লাস্ট, ট্রফোসাইট, এই শব্দগুলো পাইছো না? ট্রফোব্লাস্ট মানে অপরিণত, ট্রফোসাইটটা হচ্ছে পরিণত। এরিথ্রাইথ্রোব্লাস্ট অপরিণত, এরিথ্রোসাইট পরিণত। তাইলে ক্লাস্ট পাইলে ফ্যাগোসাইটিক সেল। এখন আসো অস্থি মানে অস্টিও, বৃক্কের ক্ষেত্রে হচ্ছে মেসেনজিয়ান সেল, মস্তিষ্কে মাইক্রোগ্লিয়াল সেল। আমাকে কেউ বলতে পারবা ত্বকের ক্ষেত্রে এটাকে কি বলে? ত্বকের ক্ষেত্রে এটাকে বলে ল্যাঙ্গারহান্স সেল। কি বলে? ত্বকের ক্ষেত্রে এটাকে বলে ল্যাঙ্গারহান্স সেল, ত্বকের ক্ষেত্রে এটাকে বলে ল্যাঙ্গারহান্স সেল। এখন আসো দানাদার লিম্ফোসাইট কি কি? নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। তো তাদের কথা আমরা জানি, তাদের কথা আমরা আরো ডিটেইলসে পড়ে আসছি। মাস্ট কোষ, তো আমি তোমাকে বলছি বেসোফিল মানে মাস্ট কোষ, দুইটা শব্দ পড়বা, হিস্টামিন ক্ষরণ করে, অ্যালার্জি প্রতিরোধে কাজ করে। অনুচক্রিকার ক্ষেত্রে চলে আসো, আমরা পড়ছিলাম যে ফ্যাগোসাইটিক সেল এবং আরেকটা কি সেল পড়লাম? লিম্ফোসাইট। এগুলো সব তৈরি হয় অস্থিমজ্জার স্টেম সেল থেকে, আর অনুচক্রিকা তৈরি হয় অস্থিমজ্জার মেগাক্যারিওসাইট সেল থেকে। আরেকটা জিনিস, অনুচক্রিকা, এইটা এখানে আলোচনা করছে প্রতিরক্ষা ব্যবস্থায়, তাইলে অনুচক্রিকাও প্রতিরক্ষা ব্যবস্থায় কিন্তু আমাদেরকে হেল্প করে। অনুচক্রিকাও প্রতিরক্ষা ব্যবস্থায় হেল্প করে। অনুচক্রিকা তৈরি হয় প্রোটিন আর লিপিড দিয়ে। কোন লিপিড? ফসফোলিপিড। অনুচক্রিকা তৈরি হয় প্রোটিন আর লিপিড দিয়ে। কোন লিপিড? ফসফোলিপিড। এখন আসো আরেকটা ফ্যাগোসাইটিক সেল আছে,
তুমি এপিসি নামক একটা শব্দ পড়বা, এপিসি। এপিসি মানে হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এটা আমরা পরবর্তীতে পড়বো। তো এপিসি সেলের তিনটা কোষ আছে। এপিসি সেল একটার নাম হচ্ছে ম্যাক্রোফেজ, একটার নাম লসিকা গ্রন্থির বি কোষ, আর একটা হচ্ছে ডেনড্রাইটিক সেল। ফলে ডেনড্রাইটিক সেল কি কাজ করে? অ্যান্টিজেন প্রেজেন্টিং কোষ হিসেবে কাজ করে। এই ডেনড্রাইটিক কোষ যেটা, সেটা হচ্ছে যদি ত্বকে থাকে তখন সেই ডেনড্রাইটিক কোষকে বলে ল্যাঙ্গারহ্যান্স সেল। যদি থাইমাসে থাকে ইন্টার ডিজিটেটিং সেল। যদি ফুসফুস যকৃৎ হৃৎপিণ্ডে থাকে এটাকে বলে ইন্টার ইস্টিশিয়াল সেল। তাহলে ডেনড্রাইটিক কোষ তিনটা অঙ্গে থাকলে কি নামে ডাকা হয় সেটা জানবো। এবার চলে আসো মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা। এটা দুই রকম, একটা হচ্ছে অনির্দিষ্ট আর আরেকটা সুনির্দিষ্ট। সহজ ভাষায় আমি যদি বলি, যদি অ্যান্টিবডির মাধ্যমে তোমাকে প্রতিরক্ষা দেয় সেটা সুনির্দিষ্ট, কারণ অ্যান্টিবডি চিনে কোনটা ভালো কোনটা খারাপ, ঠিক আছে? তাইলে অ্যান্টিবডির মাধ্যমে প্রতিরক্ষা দিলে সুনির্দিষ্ট। আর যদি অ্যান্টিবডি ছাড়া প্রতিরক্ষা দেয় সেটা হচ্ছে অনির্দিষ্ট। তো এই সুনির্দিষ্ট আমাদের তিনটা প্রতিরক্ষা ব্যবস্থা আছে, প্রথম স্তর, দ্বিতীয় আর তৃতীয়। তো এই তৃতীয় যেটা সেইটা হচ্ছে সুনির্দিষ্ট, কারণ তৃতীয় প্রতিরক্ষা ব্যবস্থায় তুমি অ্যান্টিবডি পাবা। আর প্রথম দুইটা দেখো, প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, তৃতীয়। তো তৃতীয় প্রতিরক্ষা স্তরে অ্যান্টিবডির মাধ্যমে তোমাকে প্রতিরক্ষা দেওয়া হবে। যদি অ্যান্টিবডি বাইরেও প্রতিরক্ষা দেওয়া হবে, তো অ্যান্টিবডি দিয়ে প্রতিরক্ষা দিলে সেটা সুনির্দিষ্ট প্রতিরক্ষা। আর প্রথম দুইটা হচ্ছে নন স্পেসিফিক বা অনির্দিষ্ট প্রতিরক্ষা। ওকে, এখন আসো এই জায়গাটা আমরা দেখলাম। এখন প্রথম প্রতিরক্ষা স্তর সম্পর্কে একটু পড়াশোনা করতে চাই। তো প্রথম প্রতিরক্ষা স্তরে যারা আছে তাদেরকে আমরা কিভাবে চিনব? তাদের সেখানে অবশ্যই ফার্স্ট হচ্ছে ত্বক, একেবারে ফার্স্ট। এর বাইরে বাকি যেগুলা সেখানে দেখবো ছিদ্র যেখানে সেখানে থাকে, তারা ছিদ্র যেখানে আছে সেখানে থাকে। এমনি লোম, তো লোম কোথায়? যেখানে ছিদ্র আছে সেখানে লোম থাকে। এই যে নাকের ভিতরে আমাদের লোম আছে, আছে না? বা এই যে ত্বকের যেখানে ছিদ্র আছে সেখানে লোম আছে। ওকে, সিলিয়া, সিলিয়া কোথায় থাকে? তুমি যখন 5 নাম্বার অধ্যায় পড়ছো শ্বাসনালী, সেখানে সিলিয়া পড়ছো। নালী, নালী মানে ছিদ্র, সেখানে সিলিয়া আছে। অশ্রু এবং লালা, চোখের ফুটা আছে সেখানে, নাইলে অশ্রু বেরোয় কেমনে? এখানে ছিদ্র আছে। লালা মুখ দিয়ে বেরোয়, মুখে ছিদ্র আছে। সেরুমেন, সেরুমেন কি জিনিস? সেরুমেন হচ্ছে কানের ভিতরে থাকে, এই সেরুমেনটাই পরে খৈলে পরিণত হয়। আচ্ছা, তাহলে ছিদ্র। পৌষ্টিক নালীর অ্যাসিড, নালী, রেশন জননতন্ত্র, এখানে ছিদ্র আছে। হ্যাঁ, মাইক্রোবায়োম, মলত্যাগ, বমি, তো মোটামুটি সব জায়গায় ছিদ্র আছে। তো প্রথম প্রতিরক্ষা স্তর কিভাবে চিনবো? তাহলে ছিদ্র থাকবে। প্রথম প্রতিরক্ষা স্তরে সবার আগে যেটা নিয়ে পড়তে হবে সেটা হচ্ছে আমাদের ত্বক। চলো আমাদের ত্বক নিয়ে একটু পড়ি। ত্বক মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ। ত্বক হচ্ছে মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ। ত্বককে বলা হয় আত্ম রোগ জীবাণুনাশক অঙ্গ। ত্বককে কি বলা হয়? আত্ম রোগ জীবাণু নাশক অঙ্গ। ত্বকের তিনটা লেয়ার আছে, এপিডার্মিস, এপিডার্মিস, এরপরে ডার্মিস, তারপরে আছে হাইপোডার্মিস। তো এর মধ্যে এপিডার্মিসের আরেকটা নাম হচ্ছে স্ট্রাটাম কর্নিয়াম। নাম কি? স্ট্রাটাম কর্নিয়াম। এইটাকে বলে হর্নি স্তর। তাহলে এপিডার্মিসকে বলে হর্নি স্তর, আর একটা ডার্মিস আর একটা হাইপোডার্মিস। তাইলে এপিডার্মিসে আছে স্ট্রাটাম কর্নিয়াম, এটাকে বলে হর্নি স্তর। ত্বকে দুই রকম গ্ল্যান্ড থাকে, একটাকে বলে সিবেসাস গ্ল্যান্ড। তো দেখো, আমাদের ধরো আমার ফেস অনেক বেশি অয়েলি, আমি যদি আমার ফেস পরিষ্কার করি, মানে পানি দিয়ে ধুই, একটু পরে আমি দেখবো যে আমার ফেস আবার তেল তেল হয়ে গেছে। কেন? কারণ আমার মুখে তেল গ্রন্থি আছে, যেটাকে শ্বেত গ্রন্থি বলে। তাহলে মুখে আছে শ্বেত গ্রন্থি,
আবার মুখে আছে ঘাম গ্রন্থি। তো মুখে মানে ত্বকে আর কি, ত্বকে দুইটা গ্রন্থি আছে, একটা হচ্ছে তেল বেরোয় শ্বেত গ্রন্থি দিয়ে, আর ঘাম গ্রন্থি দিয়ে ঘাম বেরোয়, এইটা একটা। তো এই ঘাম এবং তেলের জন্য মুখটা একটু অ্যাসিডিক হয়, অ্যাসিডিক। এছাড়া মুখে আর একটা অ্যাসিড আছে, অ্যাসিডটার নাম হচ্ছে ত্বকে, ত্বকে মুখের কথা বারবার বলতেছি, ত্বকের কথা পড়তেছি, হায়ালুরোনিক অ্যাসিড। তো এই সব কিছুর জন্য ত্বকের পিএইচ হচ্ছে 3 থেকে 5। ত্বকের পিএইচ কত ভাইয়া? ত্বকের পিএইচ হচ্ছে 3 থেকে 5। ত্বকে মেলানিন আছে, মেলানিন। তো মেলানিন একটা কাজ করে, ত্বকে আরেকটা জিনিস আছে কেরাটিন। ত্বকে আছে কেরাটিন, ত্বকে আছে মেলানিন। তো কেরাটিনের কথা তোমরা জানো যে দাঁত রোগ করছো, দাঁত রোগের যে জীবাণু সেটা এই কেরাটিন খেয়ে বেঁচে থাকে। আর এই যে মেলানিন, এটা ইউভি রশ্মির হাত থেকে, ইউভি রশ্মির কারণে কিন্তু স্কিন ক্যান্সার হইতে পারে। তো এই মেলানিন তোমাকে এই ইউভি রশ্মির কারণে যে স্কিন ক্যান্সার হয় সেইটার হাত থেকে রক্ষা করে। ইউভি রশ্মির কারণে যে স্কিন ক্যান্সার হয় সেই স্কিন ক্যান্সারের হাত থেকে তোমাকে রক্ষা করে। তাহলে ত্বক সম্পর্কে আমরা কি কি পড়লাম? ত্বকে কেরাটিন আছে আর মেলানিন আছে। ত্বক দেহের সর্ববৃহৎ অঙ্গ। ত্বক হচ্ছে আত্মরোগ জীবাণুনাশক অঙ্গ। ত্বক হচ্ছে 3টা লেয়ার আছে, এপিডার্মিস, ডার্মিস আর হাইপোডার্মিস। এপিডার্মিস যেটা, সেটার আরেকটা নাম স্ট্রাটাম কর্নিয়াম, এটাকে হর্নি স্তর বলে। আর শ্বেত গ্রন্থি, ঘাম গ্রন্থি আছে, এছাড়া হায়ালুরোনিক আছে অ্যাসিড আছে। এর জন্য ত্বকের পিএইচ হচ্ছে 3 থেকে 5। এই জন্য ত্বকের পিএইচ হচ্ছে 3 থেকে 5। আর মেলানিন হচ্ছে ইউভি রশ্মির কারণে যে ক্যান্সার হয় এগুলোর হাত থেকে আমাকে রক্ষা করে। এই হচ্ছে ত্বকের আলোচনা, এই হচ্ছে ত্বকের আলোচনা। ঠিক আছে, এখন আসো আমাদের আর কি আলোচনা আছে একটু পড়ি। লোম কি করে? ধরো আমাদের নাকের ভিতরে লোম আছে, জীবাণু নাকের ভিতরে ঢুকলেই লোমে আটকায় যায়। আচ্ছা, এরপরে চলে আসো সিলিয়া। তো সিলিয়া কি করে? এই সিলিয়াতে জীবাণু আটকায় যায়, পরে দেখা যায় যে ওই যে থুতুর মাধ্যমে ওইটা আমরা বাইরে ফেলে দিই। আচ্ছা, অশ্রুলালা, মনে রাখবা যেখানে তুমি অশ্রুলালার মাথায় আসলেই তোমার জন্য লাইসোজাইমের কথা মনে আসে। দেখো তোমার মাথায় যদি আসে অশ্রুয়াল লালা, অশ্রুয়াল লালা, তো এই লা থেকে মনে আসবে লাইসোজাইম, লাইসোজাইম। আর লাইসোজাইম আসলেই তোমার মাথায় আসবে ব্যাকটেরিয়া নাশক, ব্যাকটেরিয়া নাশক। তাহলে অশ্রুলালা আসলেই যেন লাইসোজাইম মাথায় আসে, লাইসোজাইম মাথায় আসলে যেন ব্যাকটেরিয়া নাশক শব্দটা মাথায় আসে। চলে আসো সেরুমেন, কানের ভিতরে যে সেরুমেন সেইটাই পরে খৈলে পরিণত হয়। এই সেরুমেন খুবই ইম্পর্টেন্ট জিনিস, এই জন্য অনেকে বলে কানের যে খৈল এইটাও উপকার করে। এই জন্য খৈল, ঠিক আছে খৈল তুমি অবশ্যই বের করবা, কিন্তু এই খৈলও উপকার করে, জীবাণু যেন কানের ভিতরে ঢুকে ক্ষতি না করতে পারে সেটার জন্য এই সেরুমেন বা খৈল উপকার করে। পৌষ্টিক নালীর অ্যাসিড খুবই ইম্পর্টেন্ট। পৌষ্টিক নালী মানে হচ্ছে পাকস্থলী। পাকস্থলীতে আছে প্যারাইটাল কোষ। পাকস্থলীতে কি কোষ আছে? প্যারাইটাল কোষ। প্যারাইটাল কোষ থেকে কি গঠিত হয়? HCl, সবচেয়ে শক্তিশালী 3টা অ্যাসিডের একটা। HCl এর কারণে পাকস্থলীর পিএইচ হচ্ছে 1 থেকে 2 এর মধ্যে। পাকস্থলীর পিএইচ 1 থেকে 2, ফলে এইটা এইখানে জীবাণু আসলেও বাঁচবে। তাহলে এইটাও আমাদের একটা প্রথম প্রতিরক্ষা স্তরের অংশ। রেচন জননতন্ত্রে এই যে মেয়েদের যোনিতে থাকে ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিড মানে এখানে একটা অম্লীয় পরিবেশ, এখানেও জীবাণু মারা যাবে, ফলে যোনিতে আছে ল্যাকটিক অ্যাসিড। আর মাইক্রোবায়োম জিনিসটা কি? এটা মানে হচ্ছে আমাদের বডিতে অনেক অণুজীব আছে, এই অণুজীবগুলা আর খাবার দরকার হয়। এখন জীবাণু ঢুকছে, জীবাণু কিসের জন্য ঢুকে? খাবারের লোভে ঢুকে। তো জীবাণু খাবারের লোভে ঢুকছে, আর বডিতে যে অণুজীবগুলো আছে এগুলো উপকারী অণুজীব, সব অণুজীব ক্ষতিকর না। যেমন এই কোলনে একটা অণুজীব আছে যেটা হচ্ছে ভিটামিন বি, ভিটামিন কে, এগুলা আর কি সংশ্লেষ করে। তো এই অণুজীবগুলা, আমাদের বন্ধু অণুজীবগুলা ওই জীবাণুর সাথে খাদ্যের জন্য লড়াই করে। তো দেখা যায় যে এই জন্য জীবাণু ঠিকঠাক খাদ্য পায় না। তো এইটাও আমাদের হেল্প করে। মলত্যাগ, বমি, এইটার মাধ্যমেও কিন্তু আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার যে জীবাণুগুলো সেগুলো বাইরে চলে আসে দেহের। তো এই জিনিস আমরা বুঝছি। এখন আসো
আমরা দ্বিতীয় প্রতিরক্ষা স্তর সম্পর্কে একটু পড়বো। এখন আমাদের যে পড়াশোনা সেটা হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের পড়াশোনা। এখানে তুমি যেটা মনে রাখবা ভাইয়া, দেখো একটা কলম দরকার আমার, দাঁড়াও দেখি আমি একটা কলম খুঁজে বের করি। আচ্ছা দরকার নেই, চলবে, একটা নেইল কাটার খুঁজে পাইছি। ওকে, এখন দেখো দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, আমি একটা গান শুনছিলাম বুঝছো। এই গানটা ছিল কি, দেখো ছোট যখন ছিলাম তখন এই বাংলা সিনেমার গান শুনতাম। তো একটা গান শুনছিলাম এরকম, প্রেমের জলে জ্বরে মরছি কেঁপে দাও না মুখে থার্মোমিটার। তো যাই হোক, নিব্বি নিব্বারা যেসব গান টান গায় আর কি, সেরকমই একটা গান। তো ধরো তুমি একজন নিব্বি, তোমার নিব্বারে তুমি পটাইতে চাও, তাহলে তুমি এরকম গান গাইতে পারো যে প্রেমের জ্বরে মরছি কেঁপে দাও ফাঁসি, হয় আমাকে আই লাভ ইউ বলো, নাইলে আমার ফাঁসি দাও। ঠিক আছে, প্রেমের জ্বরে মরছি কেঁপে দাও ফাঁসি। এখন চলে আসো, এই যে প্রেম, প্রেম দিয়ে কি আছে, প্রদাহ। তো আমাদের বডিতে অনেক জায়গায় প্রদাহ হয়। কেন প্রদাহ হয়, এটাকে ইংরেজিতে বলে ইনফ্লামেশন। কি বলে, ইনফ্লামেশন। তো কি ঘটনা ঘটে এখানে বলো তো, এখানে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে, ধরো একটা জায়গা, তোমার এই যে হাতের এই জায়গায় ইনফ্লামেশন হয়েছে। কিভাবে, ধরো এখানে জীবাণু আসছে, এখানে জীবাণু আসছে, জীবাণু আসলেই কি করিতে হয় জানো, বেসোফিল মানে বেসোফিল কোষ থেকে, বেসোফিল বা মাস্ট কোষ একই জিনিস তোমরা জানো, বেসোফিল বা মাস্ট কোষ থেকে করতে হয় হিস্টামিন। এই হিস্টামিন রক্তবাহিকাকে প্রসারিত করে। কি করে, প্রসারিত করে। ধরো একটা জায়গায় জীবাণু আছে, ধরো একজন জীবাণু, রক্তবাহিকা প্রসারিত হয়েছে, ফলে এই জীবাণুকে যারা মারবে তারা এই প্রসারিত জায়গা দিয়ে মানে রাস্তা বড় করছে, তাহলে জীবাণু মানে যারা মারবে, যারা আমাদের বডির প্রতিরক্ষার অংশ, তারা মানে ভয়াবহ দ্রুততার সাথে চলে আসবে। সাথে সাথে এখানে প্রচুর রক্ত আসবে, যেহেতু রক্তবাহিকা প্রসারিত হয়েছে রক্তের পরিমাণও বাড়বে। তো রক্তের পরিমাণ বেড়ে গেলে কি হবে, এই জায়গায় লাল হয়ে যাবে না, তাইলে প্রদাহের যে জায়গা মানে রক্ত বেড়ে গেছে, তাহলে ওই জায়গায় লাল হয়ে যাবে। আচ্ছা, তো এখানে যেহেতু জায়গা বড় হয়ে গেছে হুট করে, ফলে টেম্পারেচারও এখানে বেড়ে যাবে, তাপমাত্রা বেড়ে যাবে, তাপমাত্রা তো মুভ করবে তাপমাত্রা, তাহলে এটা গরম হয়ে যাবে, এটা গরম হয়ে যাবে, এখানে গরম হয়ে যাবে। এখন আর কি হবে বলো, এখানে যুদ্ধ লেগে যাবে না, এখানে জীবাণু হইছে আর বেসোফিল বা মাস্ট কোষ হিস্টামিন ক্ষরণ করছে, ফলে রক্তবাহিকা প্রসারিত হয়ে গেছে, যারা সৈনিক তারা আসছে, আর আগে থেকে জীবাণু আছে, তো জীবাণু সৈনিকের ভিতর মারামারি লাগবে। তো মারামারির কারণে এখানে ক্ষত হইতে পারে, ওখানে ক্ষত স্থানের সৃষ্টি হইতে পারে, ওটা ফুলে যাইতে পারে এবং ওখানে ব্যথা হইতে পারে। তাহলে জিনিসটা কি আমরা বুঝছি, লাল হয়ে যাইতে পারে, গরম হয়ে যাইতে পারে, ক্ষত স্থান ফুলে যায়, ব্যথা হইতে পারে। তো এই হচ্ছে প্রদাহ। তাহলে প্রেমের প দিয়ে হচ্ছে প্রদাহ। এখন চলে আসো, আমরা একটু জ্বর নিয়ে পড়াশোনা করতে চাই। জ্বর, তো জ্বর হচ্ছে একটা এপিক ব্যাটেল, কার কার মধ্যে, ম্যাক্রোফেজ ভার্সেস ধরো ভাইরাস। ধরো এখানে যুদ্ধ হয় কার কার মধ্যে, ম্যাক্রোফেজ ভার্সেস ভাইরাস। তাহলে এখানে যুদ্ধ হয় ম্যাক্রোফেজ এবং ভাইরাসের মধ্যে। কিরকম যুদ্ধ বলো, তো ধরো এই যুদ্ধে ম্যাক্রোফেজ জিততে পারতেছে না, হেরে যাচ্ছে, তখনই বডি থেকে পাইরোজেন খরিতে হবে। কি খরিতে হবে, পাইরোজেন। পাইরোজেন মস্তিষ্কের হাইপোথ্যালামাসে, হাইপোথ্যালামাসে চলে যাবে, গিয়ে হাইপোথ্যালামাসের একটা বিপাকীয় পরিবর্তন ঘটাবে, বিপাকীয় পরিবর্তন। তখন হাইপোথ্যালামাসের নির্দেশে ধরো তখন প্রোস্টাগ্ল্যান্ডিন, অ্যামিন এগুলা করিতে হবে। তো মোট কথা হাইপোথ্যালামাসে বিপাকীয় পরিবর্তন ঘটলে এগুলার কারণে রক্তবাহিকা সংকুচিত হবে। হাইপোথ্যালামাস কি করবে, রক্তবাহিকাকে সংকুচিত করবে। তো সংকুচিত করলে কি হবে বলতো, ধরো একটা জায়গায়
যদি রক্তবাহিকা সংকুচিত হয়ে যায় তাহলে তাপ মুভ করতে পারবে না, ফলে ওই জায়গায় গরম হয়ে যাবে, ওই জায়গা গরম হয়ে যাবে, ফলে তাপমাত্রা যাইতে পারবে না, ফলে মোট কথা তাপমাত্রা বেড়ে যাবে, তাপমাত্রা বেড়ে যাবে। ফলে তাপমাত্রা ধরে নিচ্ছি 102 থেকে 104 ডিগ্রি হয়ে গেল। এই 102 থেকে 104 ডিগ্রিকে বলে মাঝারি জ্বর, এটাকে বলে ভাইয়া মাঝারি জ্বর। তো এই যে ভাইরাস ও আমাদের বডিতে ঢুকছে কেন বলতো? আমার বডির যে টেম্পারেচার ধরো 97 ডিগ্রি সেলসিয়াস, এটা ওর পছন্দ, এই জন্য বডিতে ঢুকছে। হুট করে টেম্পারেচার যখন বেড়ে গেছে, ও এখন একটু অখুশি, ওর এখন এই তাপমাত্রার সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে না। যখনই ও দেখছে যে আরে আমি তো ভালোভাবেই যুদ্ধ করতেছিলাম, জিতে যাচ্ছিলাম, হুট করে তাপমাত্রা বেড়ে গেল কেন? যখন এই তাপমাত্রার সাথে অভ্যস্ত না, এই তাপমাত্রার সাথে অ্যাডজাস্ট করতে যাবে, তখনই হচ্ছে এই ম্যাক্রোফেজ ওকে হারাই দিবে। তখন এই ম্যাক্রোফেজ, এই জন্য বলা হয় জ্বর একদিক দিয়ে ভালো। এই জন্য তোমার প্রতিরক্ষা ব্যবস্থায় এই জ্বর হইলেই ওষুধ খাইতে হয় না, জ্বর হইলেই আসলে ওষুধ খাইতে হয় না, ওষুধ না খাওয়াই ভালো। কারণ এক্ষেত্রে কি হয়, দেহের প্রতিরক্ষা ব্যবস্থা স্ট্রং হয়। আর কিছু হইলেই যদি তুমি সাথে সাথে ওষুধ খেয়ে ফেলো, তাহলে প্রতিরক্ষা ব্যবস্থা আস্তে আস্তে উইক হয়ে যায়, ফলে পরবর্তীতে কিছুদিন পর দেখবো প্রতিরক্ষা ব্যবস্থা আর কাজ করতেছে না। আর ওষুধও যখন আর ঠিকঠাক কাজ করবে না, তখন তোমার অবস্থাই খারাপ হয়ে যাবে। এই জন্য কখনো কখনো তোমার প্রতিরক্ষা ব্যবস্থাকে একটু সুযোগ দিতে হয়, ঠিক আছে, একটু জ্বর সহ্য করতে হয়। সাধারণ সর্দি কাশি এগুলা হইলে এগুলা না করলেই ভালো। তাহলে এই হচ্ছে আসল ঘটনা। তাহলে জ্বরের ঘটনা হচ্ছে এইটা। জ্বরের ঘটনা আমাদের কাছে ক্লিয়ার, যে ম্যাক্রোফেজ যখন পারতেছে না তখন সে পাইরোজেন ক্ষরণ করবে, পাইরোজেনের কারণে হাইপোথ্যালামাসে একটা চেঞ্জ আসবে, তখন রক্তবাহিকাকে সংকোচনের মাধ্যমে দেহের টেম্পারেচার বাড়াই দিবে, দেহের টেম্পারেচার বেড়ে গেলে তখন ভাইরাস আর পারবে না, ম্যাক্রোফেজ ভাইরাসকে হারাই দিবে, এবং তখনই আমাদের জ্বর, এবং যখনই হারাই দিবে তখন ভাইরাসগুলো মারা যাবে, আস্তে আস্তে জ্বর সেরে যাবে। ভাইরাসগুলো মারা গেলে আস্তে আস্তে জ্বর সেরে যাবে। এইটা আমরা বুঝছি না? আস্তে আস্তে জ্বর সেরে যাবে, ঠিক আছে, এটা ক্লিয়ার সবার কাছে? এখন আসো প্রেমের জ্বরে মরছি দিয়ে মারণ কোষ। তো মারণ কোষ বা ন্যাচারাল কিলার সেল, এটা আমরা পড়ছি। ন্যাচারাল কিলার সেল কাকে মারে? ভাইরাস আক্রান্ত কোষ, টিউমার আক্রান্ত, ক্যান্সার আক্রান্ত কোষ, এগুলোকে মারে। কিভাবে মারে সেটা আমরা দেখে আসছি। ওই যে মনে আছে কি কি ক্ষরণ করে বলতো? ন্যাচারাল কিলার সেল থেকে কি ক্ষরিত হয়? যেটা ওই ভাইরাস আক্রান্ত কোষের ধরো কোষঝিল্লিকে ফাটায় দেয়, ফলে ওখানে পানি ঢোকে, ফলে পানি ঢোকার কারণে কোষটা একসময় নষ্ট হয়ে যায়। বলতো মারণ কোষ থেকে কি কি ক্ষরিত হয়? আচ্ছা, এখন চলে আসো মরছিক কেপে। এখানে যেটা পড়বো সেটা হচ্ছে মরছিক কেপে। কেপে দিয়ে তুমি মনে রাখবা কমপ্লিমেন্ট সিস্টেম। এই কমপ্লিমেন্ট সিস্টেম কি? এটা হচ্ছে 20 ধরনের প্লাজমা প্রোটিনে তৈরি। আচ্ছা, তুমি যখন রক্ত অধ্যায় পড়ছো 4টা প্লাজমা প্রোটিনের নাম মুখস্থ করছো, তুমি একটা কবিতা দিয়ে মুখস্থ করছো, সেইটাও বলে দিই। GPA5 প্লাজমা প্রোটিন অনেক আছে, সেই 4টা প্লাজমা প্রোটিন, মেইন 4টা প্লাজমা প্রোটিনের নাম আমাকে একটু বলতে হবে। আচ্ছা, তো কমপ্লিমেন্ট সিস্টেম প্রতিরক্ষা ব্যবস্থাকে সহায়তা করে। প্রতিরক্ষা ব্যবস্থাকে, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন, যে কমপ্লিমেন্ট সিস্টেম কি করে? এটা প্রতিরক্ষা ব্যবস্থাকে সহায়তা করে। কিভাবে সহায়তা করে চলো আমরা একটু দেখি। ধরো তোমার বডিতে একটা WBC আছে, তোমার বডিতে একটা, বা তোমার বডিতে যে WBC আছে, এই WBC গুলা চিনতে পারে যে তোমার বডির উপকারী জিনিস কোনগুলা আর ক্ষতিকর জিনিস কোনগুলা। তো বডির ভিতরে যারা আছে, যারা উপকারী, তাদেরকে বলা হয় সেলফ, আর যারা ক্ষতিকর বাইরে থেকে প্রবেশ করছে ধরো, তারা হচ্ছে নন সেলফ। তো WBC চিনে কোনটা সেলফ আর কোনটা নন সেলফ, ফলে নন সেলফকে সে ধ্বংস করে। কিন্তু এই নন সেলফ গুলো হচ্ছে দুষ্টু, তারা কখনো কখনো একেবারে আকৃতি পরিবর্তন করে সেলফের মতো হয়ে যায়, তখন নন সেলফকে আর WBC চিনতে পারে না। তো এর জন্য এই নন সেলফকে চেনানোর জন্য এই কমপ্লিমেন্ট সিস্টেমের যে প্রোটিন গুলো, এরা কি করে? এই নন সেলফের উপরে টুপির মতো আকৃতি ধারণ করে, নন সেলফের উপরে এই টুপির মতো আকৃতি ধারণ করে। এই ব্যাপারটাকে বলে এপিটোপ। এটাকে কি বলে? এপিটোপ। তাহলে নন সেলফের উপরে যে টুপি হয়ে যায়, এইটাকে বলে এপিটোপ। এবং তখন
এই ডাব্লিউবিসি এই নন সেলফটাকে ধ্বংস করে। এই যে প্লাজমা প্রোটিন এপিটোপ হিসেবে টুপির মতো নন সেলফের উপরে অবস্থান করলো, তারপর ডাব্লিউবিসি চিনতে পারলো এই তুমি তো ক্ষতিকর, তুমি তো ভণ্ড, তারপর ডাব্লিউবিসি ভণ্ডটাকে মেরে ফেললো। এই টোটাল প্রক্রিয়াকে বলে অপসোনাইজেশন। অপসোনাইজেশন এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে কি বলে ভাইয়া? অপসোনাইজেশন। এই যে জীবাণুকে মেরে ফেললো এই প্রক্রিয়াকে বলে অপসোনাইজেশন। এই জীবাণুকে বলে হচ্ছে অপসোনাইজেশন। কি বললাম? এই জিনিসটাকে বলে হচ্ছে অপসোনাইজেশন। তাহলে আমরা এপিটোপ দেখলাম, অপসোনাইজেশন দেখলাম, আর এখানে আমরা কমপ্লিমেন্ট সিস্টেম সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেলাম। কমপ্লিমেন্ট সিস্টেমকে সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেলাম। কমপ্লিমেন্ট সিস্টেমের পরে কি আছে? এরপর আছে হচ্ছে ফ্যাগোসাইট। তো ফ্যাগোসাইট নিয়ে কিন্তু আমরা পড়াশোনা অলরেডি করছি না? ফ্যাগোসাইট নিয়ে পড়াশোনা করছি কিনা বলো? ফ্যাগোসাইটিক সেল কি? ম্যাক্রোফেজ, নিউট্রোফিল আর হচ্ছে মনোসাইট। ম্যাক্রোফেজ, নিউট্রোফিল আর মনোসাইট। আর লাস্টে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইন্টারফেরন। লাস্টে এই যে দেখো, ফতে হচ্ছে ফ্যাগোসাইটিক সেল, আর ফার্সি ই দিয়ে হচ্ছে ইন্টারফেরন। তো ইন্টারফেরন সম্পর্কে যদি আমি তোমাকে বলি, ইন্টারফেরন হচ্ছে একটা কোষীয় প্রোটিন। কি বলে এটাকে? কোষীয় প্রোটিন। ইন্টারফেরন হচ্ছে আমার ভাই, ইন্টারফেরন আমার ভাই। দেখো ভতে হচ্ছে ভাইরাস আর ইতে হচ্ছে ইন্টারফেরন। তো ইন্টারফেরন ভাইরাস কোষকে ধ্বংস করে। কিভাবে? ভাইরাস আক্রান্ত কোষকে ধ্বংস করে। কিভাবে? খেয়াল করো, এখানে একটা কোষ আছে, এই কোষকে ভাইরাস অ্যাটাক করছে, তখন এই কোষে তৈরি হবে ইন্টারফেরন। এই কোষের মধ্যে তৈরি হবে ইন্টারফেরন। ইন্টারফেরন তৈরি হয়েই এই কোষের চারদিকে একটা আবরণ তৈরি করবে। কোষের চারদিকে একটা আবরণ তৈরি করবে, ফলে ওই ভাইরাস প্রথমে অন্য কোনো কোষে যাইতে পারবে না, অন্য কোনো কোষে যাইতে পারবে না। এবং ইন্টারফেরন আরো একটা কাজ করে, এর আশেপাশে যে কোষগুলো আছে, আশেপাশের যে কোষগুলো আছে সেগুলাতেও আবরণ তৈরি করে, ফলে অন্য কোষগুলাতেও ভাইরাস অ্যাটাক করতে পারে না। ফলে দেখছো আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা, সৃষ্টিকর্তার কি মহিমা, যে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা ডেভেলপড। যে ইন্টারফেরন ভাইরাস আক্রান্ত কোষ যখনই ভাইরাস অ্যাটাক করতেছে তখন ইন্টারফেরন তৈরি হচ্ছে এবং চারদিকে একটা আবরণ তৈরি করতেছে যাতে ভাইরাসটা আর না যাইতে পারে, এবং অন্যান্য আশেপাশের কোষগুলোতেও সে আবরণ তৈরি করতেছে। আশেপাশের কোষগুলোতেও ইন্টারফেরন তৈরি হচ্ছে এবং আবরণ তৈরি হচ্ছে, আশেপাশের কোষগুলোতেও আবরণ তৈরি হচ্ছে। তাহলে আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের যে অংশগুলা সেগুলো সম্পর্কে আমাদের একটা আইডিয়া পাইছি। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের যে অংশগুলা সেইগুলো সম্পর্কে আমরা একটা আইডিয়া পাইছি কিনা বলো, সবাই একটু বলো আমাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। তাহলে এইটা আমরা বুঝলাম কমপ্লিমেন্ট সিস্টেম, আমরা ইন্টারফেরন বুঝলাম, আমরা জ্বর বুঝলাম, আমরা ইন্টারফেরন বুঝলাম, আমরা জ্বর বুঝলাম। তৃতীয় প্রতিরক্ষা স্তর আছে, তারপর হচ্ছে তোমার, আচ্ছা তাহলে তৃতীয় প্রতিরক্ষা স্তরে কারা আছে? তৃতীয় প্রতিরক্ষা স্তরে মেইনলি তিনটা জিনিস আছে। এই যে দেখো, লিম্ফোসাইট আমরা ডিটেইলসে পড়ছি, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, ন্যাচারাল কিলার সেল। বি লিম্ফোসাইটকে প্লাজমা কোষ বলে, বি আর প্লাজমা যাই বলো অ্যান্টিবডি তৈরি করে। টি লিম্ফোসাইট দুই রকম, হেল্পার টি কোষ, সাইটোটক্সিক টি কোষ। অ্যান্টিবডি, প্লাজমা কোষ অ্যান্টিবডি তৈরি করে, আর একটা হচ্ছে স্মৃতি কোষ। তো স্মৃতি কোষের কাজ কি? ধরো আমাদের বডিতে একটা জীবাণু অ্যাটাক করলো, প্রথমবার যখন জীবাণু অ্যাটাক করছে তো তখন কিছু লিম্ফোসাইট কোষ তো এই জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করে, আর কিছু লিম্ফোসাইট কোষ স্মৃতি কোষ হিসেবে এই স্মৃতি মনে রাখে। তো ঠিক এই জীবাণুর বিরুদ্ধে যে অ্যান্টিবডি সেটা আগে থেকে তৈরি হয়ে থাকে। খেয়াল করো, প্রথমবার যখন জীবাণুটা ঢুকছে তখন তো অ্যান্টিবডি তৈরি করতে হয়েছে, ওই অ্যান্টিবডি তৈরি করতে সময় লাগে। যেমন একটা জিনিস বলি, যে জ্বরের ক্ষেত্রে তোমরা খেয়াল করছো যে জ্বর সাধারণত দুইটা জিনিসের আক্রমণে হয়, একটা ভাইরাস, একটা হচ্ছে ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে কোনটা?
অ্যান্টিবায়োটিক। তো ভাইরাস আক্রান্ত জ্বর তুমি দেখবা যে 2-3 দিন 4 দিনে সেরে যায়, আর ব্যাকটেরিয়া আক্রান্ত জ্বর সারতে সময় লাগে। তো এই জন্য বলা হয় যে অ্যান্টিবায়োটিক কখনোই জ্বর হইলেই খাইতে হয় না। ডাক্তাররা 3-4 দিন গেলে, কয়েকদিন গেলে তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক দেওয়ার চিন্তা করে। প্রথমে গেলে কখনোই তোমাকে জ্বর কবে হয়েছে যদি বলে আজকেই বা কালকে হয়েছে, তাহলে অ্যান্টিবায়োটিক দিবে না তোমাকে। আচ্ছা, তো ভাইরাসের জ্বর 3-4 দিনে সেরে যায়, এই জন্য বলা হয় যে জ্বর হইলে ওষুধ না খেয়ে 2-3 দিন ওয়েট করতে। ভাইরাস আক্রান্ত হইলে সেরে যাবে, আর ব্যাকটেরিয়া আক্রান্ত হইলে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। কেন দেওয়া হয়? কারণ আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগে, আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগে হচ্ছে 7 থেকে 14 দিন। তো অ্যান্টিবায়োটিক এই জন্য দেওয়া হয় যাতে তাড়াতাড়ি জ্বরটা সেরে যায়, কারণ 7 থেকে 14 দিন। এই জন্য খেয়াল করবা যে ধরো তুমি ব্যাকটেরিয়া আক্রান্ত জ্বর, তুমি অ্যান্টিবায়োটিকও খাও নাই, তবুও কিন্তু 1 সপ্তাহ 2 সপ্তাহ পর দেখবা যে মোটামুটি সব জ্বরই সেরে যায়। কেন? কারণ তখন বডিতে অ্যান্টিবডি তৈরি হয়ে যায় এবং অ্যান্টিবডি তখন যুদ্ধ করে, অ্যান্টিবডি অনেক স্ট্রং। ফলে অ্যান্টিবডি তৈরি হইলে মোটামুটি বুঝতে পারো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যান্টিবডি তোমার বডিকে মানে তোমাকে বাঁচাই দিবে। আচ্ছা, তো 7 থেকে 14 দিনে অ্যান্টিবডিটা আসলে তৈরি হয়ে যায়। 7 থেকে 14 দিনে আসলে অ্যান্টিবডিটা তৈরি হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমি বুঝছি। এখন প্রথম প্রতিরক্ষায় কারা আছে, দ্বিতীয় প্রতিরক্ষায় কারা আছে, আর তৃতীয় প্রতিরক্ষায় কারা আছে সেই সম্পর্কে আমরা একটা আইডিয়া আসলে পেয়ে গেছি। তো ত্বক নিয়ে আলোচনা, তো ত্বকের এই যে আলোচনা, এই আলোচনা আমরা করে ফেলছি। দেখো এই যে ত্বকের আলোচনা আমরা করছি, দেখো ত্বকের 3টা লেয়ার আছে, এপিডার্মিস, ডার্মিস আর হাইপোডার্মিস। দেখছো এপিডার্মিসে তুমি পাচ্ছ এই যে সিবাসাস গ্রন্থি, এটা তেল বেরোয়, এই যে ঘাম গ্রন্থি, এই ঘাম গ্রন্থি থেকে ঘাম বেরোয়। আর একেবারে বাইরে এই এপিডার্মিস, এই এপিডার্মিসকে বলা হয় হর্নি স্তর বা স্ট্রাটাম কর্নিয়াম। এখানে একটা জিনিস একটু মনে রাখবা, আমি তোমাকে অলরেডি বলছি, ওস্ট্রুয়াল লালায় থাকে লাইসোজাইম এনজাইম, সিমেন মানে বীর্য, বীর্যে থাকে স্পারমিন। দেখো স্পারমিন মোটামুটি মিলতেছে। দুধ যেখানে পাবা বুঝবা ল্যাক্টো, তাহলে দুধে থাকবে ল্যাক্টো পার অক্সিডেজ এনজাইম। এইটা আমরা মনে রাখবো, দুধে থাকবে ল্যাক্টো পার অক্সিডেজ এনজাইম, দুধে থাকবে ল্যাক্টো পার অক্সিডেজ এনজাইম। এখন আসো, এই জায়গায় কিছু কথা আছে, মানে এই লাইনটা কি, যে ব্যাকটেরিয়া এখানে কারা কি ভূমিকা পালন করে। ধরো একটা ব্যাকটেরিয়া কোনোভাবে তোমার মুখের ভিতরে ঢুকে গেছে, একটা ব্যাকটেরিয়া তোমার মুখের ভিতরে ঢুকে গেছে। মুখের ভিতরে ঢুকে গেলে এখন কি করতে হবে বলো? যদি ব্যাকটেরিয়া কোনো কারণে, আচ্ছা একটা মিনিট, কোনো কারণে তোমার মুখের ভিতর ঢুকে যায়, তাহলে তুমি কি করবে বলো? আচ্ছা, তো দেখো ব্যাকটেরিয়া প্রথমে তোমার মুখের ভিতরে ঢুকলে প্রথমে লালা চলে আসবে। লালায় কি থাকে? লাইসোজাইম এনজাইম। ঠিক আছে, ও ব্যাকটেরিয়াকে মারবে। আচ্ছা ঠিক আছে, লালায় আর একটা জিনিস থাকে, লালায় একটা ক্ষার থাকে, ক্ষারটার নাম হচ্ছে হাইড্রোজেন কার্বনেট। লালায় একটা ক্ষার থাকে, ক্ষারটার নাম কি? হাইড্রোজেন কার্বনেট। এখন একটা বুঝো যে দাঁতের পরিবেশ যদি বেশি অ্যাসিডিক হয়, দাঁতগুলা ক্ষয়ে যাবে। তো এই হাইড্রোজেন কার্বনেট কি করে? এই দাঁতগুলা যেন ক্ষয়ে না যায় সেই ব্যাপারটা এনশিওর করে। তাহলে লালা, আচ্ছা ঠিক আছে, মুখ পার হয়ে গেছে, ও কোনো কারণে তোমার পাকস্থলীতে চলে আসছে, কি হবে বলতো? পাকস্থলী থেকে HCl করিতে হবে। HCl 14টা বাজাই দিবে না? HCl এর pH 1 থেকে 2। আচ্ছা, ও কোনো কারণে ক্ষুদ্রান্তে চলে আসছে। তুমি জানো যকৃৎ থেকে পিত্ত ক্ষরিত হয়, পিত্তথলিতে জমা থাকে, সেই পিত্ত ডিওডেনামে প্রবেশ করে এবং যার কারণে এই ক্ষুদ্রান্তের পরিবেশ ক্ষারীয় হয়ে যায়। ক্ষুদ্রান্তের pH প্রায় 7-8 এরকম। তাহলে ক্ষুদ্রান্তের pH ক্ষারীয় হয় কিসের জন্য? পিত্তরসের জন্য। তো ক্ষুদ্রান্তে হচ্ছে ক্ষারীয় পরিবেশ। তো ব্যাপারটা এরকম, ওই যে জীবাণু, ওই ব্যাকটেরিয়া ফার্স্টে তো লাইসোজাইম এনজাইম দ্বারা একবার মাইর খাইছে, তারপর HCl দ্বারা, তারপর এনে ক্ষার দ্বারা, মানে মাইরের উপর মাইট। তো স্বাভাবিকভাবে বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকটেরিয়া মারা যায়। তো ক্ষুদ্রান্তের ক্ষেত্রে এই যে জিনিসগুলা। এছাড়া ক্ষুদ্রান্তে যখন আসবা আরো এনজাইম আছে, হাইড্রোলাইটিক এনজাইম।
হাইড্রোলাইটিক এনজাইম। এছাড়া এই লালা গ্রন্থিতে আরো একটা এনজাইম আছে, এই লালা গ্রন্থির এনজাইমটার নাম হচ্ছে ল্যাকটোপ্যারঅক্সিডেজ এনজাইম। একটু আগে আমরা দুধে পড়লাম না ল্যাকটোপ্যারঅক্সিডেজ এনজাইম, লালা গ্রন্থিতেও এই ল্যাকটোপ্যারঅক্সিডেজ এনজাইম আছে। তো মোটামুটি ব্যাকটেরিয়ার কোনো শান্তি নাই। লালায় লাইসোজাইম এনজাইম, ল্যাকটোপ্যারঅক্সিডেজ এনজাইম, লালার হাইড্রোজেন কার্বনেট আয়ন, ক্ষার যেটা, পাকস্থলীর HCl, ক্ষুদ্রান্ত্রের ক্ষারীয় পরিবেশ, হ্যাঁ, হাইড্রোলাইটিক এনজাইম, মোটামুটি ব্যাকটেরিয়া ঢুকলে কার কার কি কি অ্যাটাকের সম্মুখীন হবে সেই ব্যাপারে একটা আইডিয়া পাইলাম, কার কার কোন অ্যাটাকের সামনে সম্মুখীন হবে। ঠিক আছে, তাহলে এই জিনিস আমরা বুঝছি সবাই। এখন চলে আসো, আমরা নেক্সটে আসবো। এই জিনিস হচ্ছে এখানে লেখা আছে। ও আচ্ছা, এখানে ম্যাক্রোফেজ আর নিউট্রোফিল এই দুইটার ডিফারেন্স কি সেটা একটু দেখাইছে। এখানে দেখাইছে হচ্ছে ম্যাক্রোফেজ আর নিউট্রোফিল এই দুইটার কি ডিফারেন্স। দেখো আমি যদি তোমাকে একটু বলি, দুইটাই ফ্যাগোসাইটোসিস করে, মিল হচ্ছে এইটা, ম্যাক্রোফেজও ফ্যাগোসাইটোসিস করে, নিউট্রোফিলও ফ্যাগোসাইটোসিস করে, এটা হচ্ছে মিল। অমিল কি? অমিলটা হচ্ছে শ্বেত রক্তকণিকার 60 থেকে WBC-র 60 থেকে 70%ই ম্যাক্রোফেজ, বা আচ্ছা এখানে 60 থেকে 70%ই হচ্ছে এটা নিউট্রোফিল। দেখো এই যে মাত্র 4% হচ্ছে ম্যাক্রোফেজ মানে মনোসাইট, আর 60 থেকে 70%ই হচ্ছে নিউট্রোফিল। তাহলে নিউট্রোফিল হচ্ছে 60 থেকে 70%। এখন এই যে ম্যাক্রোফেজ কিন্তু একটু বেশি দিন বাঁচে, 2 থেকে 5 দিন বাঁচে, আর এই নিউট্রোফিল কম বাঁচে। এই নিউট্রোফিল বাঁচে হচ্ছে 12 ঘন্টা থেকে 12 আওয়ার থেকে 3 ডে, 12 ঘন্টা থেকে 3 দিন বাঁচে। তবে কিছু মিলও আছে, যেমন এই যে নিউট্রোফিলের গতি হচ্ছে 40 মাইক্রোমিটার পার মিনিট, ম্যাক্রোফেজের গতিও তাই 40 মাইক্রোমিটার পার মিনিট। এখন একটা জিনিস চিন্তা করো, ম্যাক্রোফেজ সাইজে বড় না? ম্যাক্রোফেজ সাইজে বড়, ফলে ও একবারে 100টা ব্যাকটেরিয়া খাইতে পারে, আর নিউট্রোফিল সাইজে ছোট, তাই ও একবারে 3টা থেকে 20টা ব্যাকটেরিয়া খাইতে পারে, 3টা থেকে 20টা ব্যাকটেরিয়া খাইতে পারে। তাহলে খেয়াল করো, ম্যাক্রোফেজ মাত্র 4% WBC-র, 2 থেকে 5 দিন বাঁচে, স্পিড হচ্ছে 40 মাইক্রোমিটার পার মিনিট, আর একবারে 100টা ব্যাকটেরিয়া খাইতে পারে। আর নিউট্রোফিল 60 থেকে 70%, 12 ঘন্টা থেকে 3 দিন বাঁচে, 40 মাইক্রোমিটার পার মিনিট, এটা হচ্ছে তার স্পিড, আর 3 থেকে 20টা ব্যাকটেরিয়া একবারে খাইতে পারে, 3 থেকে 20টা ব্যাকটেরিয়া একবার খাইতে পারে। আচ্ছা, এই হচ্ছে এই ম্যাক্রোফেজ আর নিউট্রোফিলের ডিফারেন্স। এই যে এটা আমরা এখানে লিখে দিলাম। এখন ফ্যাগোসাইটোসিস কেমনে কাজ করে, তো এইটা বোঝা খুবই ইজি। একটু দেখো ভাইয়া, এই ছবিটা বুঝবা, এই ছবি বুঝলে তোমার আর কিছু বোঝা লাগবে না। এই ছবিতে সব ব্যাপারটা এইটাই, এই ছবিতে যা লেখা আছে এটাই এখানে আলোচনা করছে। দেখো এখানে একটা ম্যাক্রোফেজ আছে, এই ম্যাক্রোফেজের একটা নিউক্লিয়াস আছে, খুব ভালো ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজের একটা রিসেপ্টর সাইট আছে, ওই জায়গায় ব্যাকটেরিয়াটা এসে মানে লাগে। তো এই ব্যাকটেরিয়া হচ্ছে জীবাণু, সে ম্যাক্রোফেজের এই রিসেপ্টর সাইটে এসে লাগছে, লাগার সাথে সাথে দেখো রিসেপ্টর সাইটটা ভিতরের দিকে ঢুকে গেছে, ব্যাকটেরিয়াকে মোটামুটি ঢুকাই ফেলছে। তো দেখো এই যে ব্যাকটেরিয়ার সাথে যুক্ত হয়ে গেছে, ব্যাকটেরিয়ার সাথে যুক্ত হয়ে গেছে। এরপরই খেয়াল করো, এই যে ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকে গেছে, যখনই ব্যাকটেরিয়া মানে ম্যাক্রোফেজের ভিতরে ব্যাকটেরিয়াটা প্রবেশ করছে তখন এটাকে বলে ফ্যাগোজোম। কি বলে? ফ্যাগোজোম। এখন তুমি আমাকে বলো তো, এই যে ম্যাক্রোফেজটা, এর ভিতরে লাইসোজোম আছে না? এটা তো একটা কোষ, কোষের ভিতরে অবশ্যই লাইসোজোম আছে। তো এইখানে এসে ওই লাইসোজোম গুলাও যুক্ত হয়, লাইসোজোম যুক্ত হওয়ার সাথে সাথে ওইটার নাম হয়ে যায় ফ্যাগোজোম থেকে ফ্যাগোলাইসোজোম। লাইসোজোম এসে কি করে, ব্যাকটেরিয়াটাকে এই যে পচন করে ফেলে, পাচন, ব্যাকটেরিয়াকে পচায় ফেলে। তাহলে পরবর্তীতে ব্যাকটেরিয়াটাকে পচায় ফেলার পর ওই টোটাল সবকিছু ব্যাকটেরিয়া লাইসোজোম মিলে সবকিছু এই যে বাইরে বেরোয় আসতেছে। তখন ম্যাক্রোফেজটা আবারও সুস্থ হয়ে যাচ্ছে, আবার নতুন ব্যাকটেরিয়াকে ধরার জন্য রেডি হচ্ছে। সোজা বাংলা, খুবই সহজ। ব্যাকটেরিয়াটা ঢুকতেছে, ঢোকার পরে নাম হয়ে যাচ্ছে ফ্যাগোজোম।
লাইসোজোমে এসে যুক্ত হচ্ছে, নাম হচ্ছে ফ্যাগোলাইসোজোম। লাইসোজোমের কারণে ব্যাকটেরিয়াটা পচে যাচ্ছে, তারপর লাইসোজোম ব্যাকটেরিয়া মিলে টিলে ম্যাক্রোফেজ থেকে বেরিয়ে যাচ্ছে। এই তো ব্যাপার। এই হচ্ছে একটা ফ্যাগোসাইটোসিসের প্রসেস। এটা হচ্ছে একটা ফ্যাগোসাইটোসিসের প্রসেস। আচ্ছা, এখন আসো প্রতিরক্ষা। প্রতিরক্ষা দুই রকম, একটা সহজাত আর একটা অর্জিত। সহজ ভাষা, জন্ম মানে জন্মের সময় যেগুলা পেয়ে, মানে যেগুলো জন্মগত সেগুলো সহজাত, আর যেটা তুমি জন্মের পর অর্জন করছো সেটা অর্জিত। যেটা তো যোগ্যতা সেটা অর্জিত। এই যে তুমি আজকে এই যে পড়াশোনা করে চান্স পাচ্ছ, এটা তোমার যোগ্যতা, বেশ ম্যাক্সিমাম 90% যোগ্যতা, ঠিক আছে। জন্মের পরে যেটা যারা পাইছে এটা হয়তো 5% 7% এরকম, আর ম্যাক্সিমামই হচ্ছে তোমার কি বলছি ভাইয়া, যোগ্যতা। ম্যাক্সিমামই হচ্ছে তোমার যোগ্যতা। এখন আসো সহজাত প্রতিরক্ষা, মানে জন্মগত যেগুলা সেগুলো প্রজাতিগত আছে, উদাহরণটা দেখবা গোষ্ঠীগত, ব্যক্তিগত। আর সহজাত প্রতিরক্ষায় কারা ইনক্লুডেড, একটা হচ্ছে তোমার লেয়ার, প্রতিবন্ধক। প্রতিবন্ধক কি, তোমার স্কিন হইতে পারে, মানে প্রথম প্রতিরক্ষা স্তরের প্রতিবন্ধক যারা। এর বাইরে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে কাদের পড়ছো, তুমি প্রদাহ পড়ছো, কমপ্লিমেন্ট পড়ছো, ইন্টারফেরন পড়ছো, ন্যাচারাল কিলার সেল পড়ছো, এগুলো সব দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে ছিল না এগুলা। আর লাস্টে আরেকটা আছে, এটাকে বলে সহজীবী ব্যাকটেরিয়া। মানে বডির ভিতরে কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো ভালো, যেগুলো আমাদের উপকারী করে, আর বাইরের যে ব্যাকটেরিয়া সেগুলো ক্ষতিকর। তো এই সহজীবী ব্যাকটেরিয়া, বডির ভিতরের উপকারী ব্যাকটেরিয়া যারা, এরাও আমাদের এই এই সহজাত প্রতিরক্ষায় হেল্প করে। তাহলে সহজাত প্রতিরক্ষায় পড়লাম প্রথমে প্রতিবন্ধক, দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে 4টা নাম পড়লাম, আর সহজীবী ব্যাকটেরিয়া পড়লাম। এই 6টা পয়েন্ট পড়বা। এখন আসো অর্জিত প্রতিরক্ষা, যেটা তুমি অর্জন করছো, যেটা অ্যাকুয়ার্ড। তো এইটা দুই রকম, একটা হচ্ছে সক্রিয়, অর্জিত প্রতিরক্ষা দুই রকম, একটা সক্রিয় আর একটা হচ্ছে অক্রিয়। তো যদি দেখো এই অর্জিত প্রতিরক্ষা কার মাধ্যমে হয়, অ্যান্টিবডির মাধ্যমে। তাহলে অর্জিত প্রতিরক্ষা মানে হচ্ছে অ্যান্টিবডি। যদি সক্রিয়র ক্ষেত্রে অ্যান্টিবডি ঢুকানো হয়, দেখো এই যে সক্রিয় অ্যান্টিবডি হচ্ছে সৃষ্টি হয় বডিতে, এখানে অ্যান্টিবডিটা বডিতে সৃষ্টি হয়, তাহলে অ্যান্টিবডি বডি তৈরি করে, তাহলে অ্যান্টিবডি ঢুকানো হয়। তো আমরা সক্রিয় যদি বলি সেইটা হচ্ছে ভ্যাকসিন, আর অক্রিয় যদি বলি সেটা হচ্ছে ইনজেকশন। তোমার একটা রোগ হয়েছে, রোগ হয়ে গেছে, সারানোর সময় নেই, তাইলে তোমার বডিতে ঢুকানো হবে ইনজেকশন। তাহলে রোগ অলরেডি হয়ে গেছে, এখন তো আর সময় নাই, এখন কি অ্যান্টিবডি তৈরির সময় আছে, অ্যান্টিবডি তৈরি করতে সময় লাগে, তাইলে অ্যান্টিবডি ঢুকানো হয়, ওই অ্যান্টিবডি যাইয়া জীবাণুর বিরুদ্ধে মারামারি করে, তাইলে ইনজেকশনের মাধ্যমে ডিরেক্ট অ্যান্টিবডিটা ঢুকাই দেওয়া হয়। আর এই ভ্যাকসিনের মাধ্যমে, ধরো ব্যাপারটা হচ্ছে তোমার একটা রোগ হয়েছে, ধরো হাম, তো একটা আমরা এভাবে বলতে পারি ধরো হেপাটাইটিস বি, বা আমাদের মৃত ভ্যাকসিন কোনটা, মৃত ভ্যাকসিন কি কি আছে, ধরো রুবেলা। হ্যাঁ, ধরো রুবেলার কথা বলি, রুবেলা, তো রুবেলার একটা মৃত কোষ, এটা তোমার বডিতে ঢুকানো হয়। এখন বোঝো, তোমার বডি তো জানে না কোনটা মৃত আর কোনটা জীবিত। ধরো একটা মৃত জীবাণু তোমার বডিতে ঢুকানো হচ্ছে। মৃত জীবাণু ঢুকলে বডি ভাবতেছে যে একটা জীবিত জীবাণু ঢুকছে, বডি এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতেছে। এবং ভ্যাকসিন কখন দেওয়া হয় বলতো, তুমি যখন খুব ছোট ছিলা তখন। তো বডিতে তখনই এই মৃত জীবাণু ঢুকানোর কারণে বডি তখনই অ্যান্টিবডি তৈরি করে রাখছে। এখন যদি আসল জীবাণু আসে, এই অ্যান্টিবডি কচুকাটা করবে না আসলটারে, আগের বার তো ভুলে ভালে মৃত জীবাণু দেখে অ্যান্টিবডি তৈরি করে ফেলছে। এইটা হচ্ছে ভ্যাকসিনের কাজ, মানে মৃত জীবাণু ঢুকানো হয় ভ্যাকসিনের মাধ্যমে, তখন বডি ওইটাকে আসল জীবাণু ভেবে
অ্যান্টিবডি তৈরি করে রাখে, আর পরে যদি আসল জীবাণু কোনোদিন আসে তাহলে ওর খবর করে ছেড়ে দেয়। আচ্ছা, আর ইনজেকশন কি করে? ডিরেক্ট অ্যান্টিবডি ঢুকানো হয়, যেমন শাল দুধ। তুমি জানো শাল দুধের কথা, মায়ের শাল দুধ, অনেকে হচ্ছে এই শাল দুধ বাচ্চাদের খাওয়া খুব দরকার, কারণ এই শাল দুধের মাধ্যমে মায়ের বডির অ্যান্টিবডি বাচ্চার বডিতে প্রবেশ করে, ফলে এই অ্যান্টিবডি গুলা রয়ে যায় এবং পরবর্তীতে জীবাণুর বিরুদ্ধে কাজ করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি ব্যাপারটা বুঝতে পারছি? অক্রিয় প্রতিরক্ষা মানে অ্যান্টিবডি ঢুকানো হয়, আর সক্রিয় প্রতিরক্ষা মানে অ্যান্টিবডি তৈরি হয়। এখানে হচ্ছে অ্যান্টিবডি তৈরি হয়। এই কনফিউশনটা ক্লিয়ার? তাইলে সক্রিয় অক্রিয় আমরা বুঝছি। তাহলে এখন এখানে তুমি একটু এটা রিডিং করবা। এখন আসো অর্জিত প্রতিরক্ষার কিছু ধাপ আছে। এখন আমরা একটু অর্জিত প্রতিরক্ষার ধাপগুলা দেখতে চাই। তো অর্জিত প্রতিরক্ষার যে ধাপগুলা, এগুলা বেশ সহজ, এগুলা কঠিন না। এগুলাই কি হয় সেটা আমি তোমাকে একটু দেখাই। দেখো, প্রথমেই ধরো একটা ম্যাক্রোফেজ, এখানে আছে, এই জন্য একটা ম্যাক্রোফেজ ঘুরে বেড়াচ্ছে রক্তের ভিতরে, খুব ভালো, রক্তের ভিতরে সে ঘুরে বেড়াচ্ছে। হুট করে সে একটা জীবাণুকে পাইছে, এখানে পাইছে, ঠিক আছে, একটা জীবাণু পাইছে। ও জীবাণুকে মোটামুটি মানে গায়ের সাথে লাগায়, ধরো অনেকটা আমরা এভাবে মনে রাখার জন্য বলতে পারি, মাথায় নিয়ে ঘুরে বেড়াবে। এই ম্যাক্রোফেজ মাথায় নিয়ে ঘুরে বেড়াবে অ্যান্টিজেনটাকে, ওই ম্যাক্রোফেজ জীবাণুর অ্যান্টিজেনটাকে। এই জন্য ম্যাক্রোফেজকে বলা হয় এপিসি। কি বলা হয়? এপিসি বা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। ম্যাক্রোফেজটাকে বলা হয় অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। শুধুমাত্র ম্যাক্রোফেজ না, ম্যাক্রোফেজ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হচ্ছে ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক কোষ, আর একটা হচ্ছে লসিকা গ্রন্থির বি কোষ। ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক কোষ, লসিকা গ্রন্থির বি কোষ। এই তিনটা কোষ হচ্ছে এরকম, ধরো ওই জীবাণুটাকে নিয়ে, অ্যান্টিজেনটাকে নিয়ে মাথায় নিয়ে ঘুরে বেড়ায়। কেন? কারণ দেহের প্রতিরক্ষার বাকি যারা আছে তাদেরকে জানানোর জন্য, ভাই দেহে জীবাণু আসছে, আয় তাড়াতাড়ি আয়, দেহকে বাঁচা। এই তিনজন জীবাণুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা দেখে হচ্ছে হেল্পার টি সেল। কে দেখে? হেল্পার টি সেল। এই হেল্পার টি সেলকে বলা হয় প্রতিরক্ষা সারার মেইন সুইচ। এটাকে মেইন সুইচ কেন বলে? কারণ ঘরে একটা সুইচ টিপে দিলে সবাই আলো জ্বলে উঠে, সবাই ঘুম থেকে, ধরো অনেক রাত, হুট করে সুইচ টিপলা, আলো জ্বালাই দিলা, সবাই উঠবে, আর কি হয়েছে চোর ধরা পড়ছে, সবাই মোটামুটি লাঠি টাঠি নিয়ে চোর খুঁজে বেড়াবে না? ব্যাপারটা এরকম যে হেল্পার টি সেল হচ্ছে প্রতিরক্ষা সারার মেইন সুইচ। ও কি করে? একটা রাসায়নিক ক্ষরণ করে, একটা রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। যখন এই রাসায়নিক পদার্থ ক্ষরণ করে তখনই ধরো এই প্লাজমা কোষ, তারপর হচ্ছে এই প্লাজমা কোষ, তারপর হচ্ছে এই যে সাইটোটক্সিক টি কোষ। হ্যাঁ, এই প্লাজমা কোষ, সাইটোটক্সিক টি কোষ, এই কোষগুলা ক্লোন তৈরি করে। কেন? কারণ যুদ্ধ করতে হবে, যুদ্ধ করার জন্য অনেক মানুষ দরকার। তো তখন এই প্লাজমা কোষগুলো তখন ক্লোন করে অনেক কোষ হয়ে যায়। কোষ হওয়ার পরে এরা সবাই তখন জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করে। তাইলে কি বলছি ভাইয়া? প্রথমে এই ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, লসিকা গ্রন্থির বি কোষ, এটা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এরা জীবাণু একটা পাইলেই মাথায় নিয়ে ঘুরে বেড়ায়, সবাই জানানোর জন্য যে জীবাণু আসছে, বাকি আরো জীবাণু তো আসতেছে। তখনই হেল্পার টি সেল প্রতিরক্ষা সারার মেইন সুইচ হিসেবে একটা রাসায়নিক ক্ষরণ করে, তখন প্লাজমা কোষ, সাইটোটক্সিক টি কোষ, তখন এরা ক্লোন তৈরি করে জীবাণুর বিরুদ্ধে ঝাঁপায় পড়ে। যেমন প্লাজমা কোষ কি করে? অ্যান্টিবডি ফর্ম করে। সাইটোটক্সিক কি কোষ করে? ডিরেক্ট জীবাণুকে মারে। এইভাবে তারা জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করে। এইভাবে হচ্ছে টোটাল ব্যাপারটা। আমাদের ক্লাস টাইমে র্যাপিড ফায়ার হচ্ছে কেন? এটা হওয়ার কথা না। তো এখানে যেটা হয়েছে, হয়তো যে নিচ্ছে সে হয়তো জানে না যে ক্লাস হচ্ছে, ঠিক আছে? সো এটা বলে দাও যে ভাইয়া ক্লাস, আপু
ক্লাস হচ্ছে বা ভাইয়া আমি জানি না, হয় জিৎ নিচ্ছে হয়তো, অথবা তিথি নিচ্ছে, জিৎ বা তিথি একজন নিচ্ছে। জাভিস ভাই ক্লাস নিচ্ছে এখন, র্যাপিড ফায়ার না পরে? আচ্ছা ভ্যাকসিনে আসবো ভাইয়া, ভ্যাকসিনে আসবো, ভ্যাকসিনে আসবো, ওয়েট করো। তোমার এই অধ্যায় পড়ানো শেষে তোমার কোনো কনফিউশন থাকবে না, সেই পর্যন্ত আমাকে একটু সময় দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমার অর্জিত প্রতিরক্ষার ধাপগুলো এখন পড়বা, দেখবা যে একবারে পানি পানি হয়ে গেছে, ঠিক আছে? এখন আর একটা জিনিস দেখো, তুমি দুই রকম সাড়া পাবা, একটা হচ্ছে অ্যান্টিবডি নির্ভর সাড়া, আর একটা হচ্ছে কোষ নির্ভর সাড়া, কোষ নির্ভর সাড়া। তো অ্যান্টিবডি নির্ভর সাড়াকে অনেক জায়গায় তোমাকে বলবে রস নির্ভর সাড়া, রস নির্ভর সাড়া, হ্যাঁ, বা কোষ নির্ভর। এখন তুমি আমাকে বলো অ্যান্টিবডি নির্ভর সাড়া মানে, অ্যান্টিবডি মানে কি? প্লাজমা কোষ বা বিকোষ, বিকোষ যা প্লাজমা কোষ তাই। তাহলে অ্যান্টিবডির কথা বললে বা রসের কথা বললে বলবা প্লাজমা বা বি। আর কোষ নির্ভর সাইটোটক্সিক কোষ, সাইটোটক্সিক কোষ, সাইটো মানে কোষ, তাহলে কোষ নির্ভর সাড়ার কথা বললেই সাইটোটক্সিক কোষ, অ্যান্টিবডি নির্ভর সাড়ার কথা বললেই সেটা প্লাজমা কোষ বা বিকোষ, কারণ অ্যান্টিবডি তৈরি করে প্লাজমা বা বি। আচ্ছা, আরেকটা আছে মুখ্য সাড়া, আর একটা হচ্ছে গৌণ সাড়া। তো মুখ্য সাড়া আর গৌণ সাড়ার ডিফারেন্স কি বলো? একটা হচ্ছে মুখ্য সাড়া মানে হচ্ছে ধরো প্রথমবার জীবাণু অ্যাটাক করছে, তখন তোমার বডির এই যে অ্যান্টিবডিরা বা এই যে সাইটোটক্সিক টিসেল গুলা সাড়া দিল না, সাড়া দিয়ে জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করলো, এই যে যুদ্ধ টুদ্ধ হইলো, এটা হচ্ছে মুখ্য সাড়া। তো প্রথমবার তো সময় লাগে, প্রথমবার কিন্তু একটু সময় সাপেক্ষ জিনিস, তাই না? কারণ প্রথমবার তো ওই জীবাণুকে চিনে না, অপরিচিত একজন আসছে, ফলে একটা প্রস্তুতির ব্যাপার আছে। তো মুখ্য সাড়া একটু সময় লাগে। আর গৌণ সাড়া হচ্ছে, দেখো এই প্রথমবার যুদ্ধ হয়ে গেল, এখানে কিছু স্মৃতিকোষ আছে না, এই স্মৃতিকোষ গুলা কিন্তু এই যুদ্ধের কথা মনে রাখছে, এবং এই জীবাণুর বিরুদ্ধে যে অ্যান্টিবডি টুডি লাগবে, সে অ্যান্টিবডি এখন বডিতে রেডি, ওরা মারার জন্য লাথি মানে বন্দুক নিয়ে দাঁড়ায় আছে। দ্বিতীয়বার যখন জীবাণু আসবে তখন খুব দ্রুত কাজ করে এবং সাথে সাথে জীবাণুকে মেরে ফেলে। তো গৌণ সাড়া যেটা, সেটা খুবই শক্তিশালী এবং খুব দ্রুত হয়। তাহলে গৌণ সাড়া হচ্ছে সেকেন্ড সাড়া, দ্বিতীয়বার যখন জীবাণু আসবে। আর প্রথমবার আসলে মুখ্য সাড়া। আর অ্যান্টিবডি নির্ভর সাড়া প্লাজমা কোষ বা বিকোষ, যারা অ্যান্টিবডি তৈরি করে। আর কোষ নির্ভর সাড়া হচ্ছে সাইটোটক্সিক টি কোষ, যারা কোষটাকেই মেরে ফেলে, কোষটাকেই মেরে ফেলে। আচ্ছা, এখন আসো অতন্ত্র প্রহারা। এর হচ্ছে মুখ্য সাড়া কোষ। ওটা পানি খেতে দেবো। আচ্ছা, আচ্ছা জিনিসটা বুঝছি ভাইয়া, জিনিসটা কি বুঝছি? একটা মিনিট। আচ্ছা ঠিক আছে, এখন আসো প্রতিরক্ষা ব্যবস্থায় অ্যান্টিবডির ভূমিকা। এখন আসছে অ্যান্টিবডিতে চলে আসছি। মোটামুটি ধরে নিতে পারো আমরা অধ্যায় শেষের দিকে চলে আসছি, আর বেশিক্ষণ লাগবে না। যদিও আমাদের, আমরা বলছিলাম 11:51, তো 11:12:15, 12:15 ভিতর আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, আর 24 মিনিট সময় নিব আমরা। এখন আসো আমরা একটু অ্যান্টিবডি দেখবো। এই অ্যান্টিবডির এই গঠনটা খেয়াল করো, এখানে কি কি আছে। একটা আছে, এটা হচ্ছে ভারী শৃঙ্খল, বড়টা লম্বাটা, আর এই ছোটটা হচ্ছে হালকা শৃঙ্খল। ক্লিয়ার? লম্বাটা হচ্ছে ভারী শৃঙ্খল, ছোটটা হালকা শৃঙ্খল।
ভারী হালকা আর এটা ভারী, এই দুটোর কানেকশনে হচ্ছে এটাকে বলে ডাইসালফাইড বন্ড। কয়টা ডাইসালফাইড বন্ড আছে? একটা, দুইটা, তিনটা, তিনটা ডাইসালফাইড বন্ড আছে। আচ্ছা, এরপরে চলে আসো স্থায়ী অঞ্চল। ধরো এই যে পিঙ্ক কালারের যেগুলা, সেগুলো হচ্ছে স্থায়ী অঞ্চল, এগুলো চেঞ্জ হয় না। আর এইখানে যেটা দেখতেছো এই যে, এটা হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল। এই পরিবর্তনশীল অঞ্চলেই থাকে হচ্ছে প্যারাটপ। মানে জিনিসটা কি, এই অ্যান্টিজেন ধরার জন্য একটা জায়গা থাকে, এই জায়গার নাম হচ্ছে প্যারাটপ। এটাকে অনেকটা তালার সাথে কল্পনা করছে, তালা। আর অ্যান্টিজেন যেটা, সেটাকে চাবির সাথে কল্পনা করছে। তালার ভিতরে যেমন চাবি ঢুকে, প্যারাটপে অ্যান্টিজেন আটকা পড়ে। তাহলে অ্যান্টিজেনটা চাবি আর প্যারাটপটা হচ্ছে তালা। তাহলে প্যারাটপ যে অঞ্চলে, এটাকে বলে পরিবর্তনশীল। পথে প্যারাটপ, পথে পরিবর্তনশীল অংশ। আর যে অংশ চেঞ্জ হয় না সেটা স্থায়ী অংশ। এরপরে ভারী শৃঙ্খল, হালকা শৃঙ্খল আছে, এদের মধ্যে ডাইসালফাইড বন্ড আছে। আর এই অ্যান্টিবডিটা হচ্ছে ওয়াই আকৃতির। অ্যান্টিবডিটা কি আকৃতির? ওয়াই আকৃতির। এই অ্যান্টিবডি 5 রকম। কিন্তু যদি কোনো জরুরি অবস্থা হয়, অ্যান্টিবডি হচ্ছে 5 রকম। কিন্তু যদি কোনো জরুরি অবস্থা হয়, তখন অ্যান্টিবডি প্রচুর পরিমাণ, মানে তাদের ভিন্ন ভিন্ন টাইপ তৈরি করতে পারে। তখন তখন এই যে দেখো, এই যে জরুরি অবস্থায় কোটি কোটি ভিন্ন ভিন্ন ধরনের অ্যান্টিবডি তৈরি হইতে পারে। এই যে জরুরি অবস্থায় যে প্রক্রিয়ায় এত এত পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়, তাকে বলা হয় ভিডিজে রিকম্বিনেশন। তাকে বলা হয় ভিডিজে রিকম্বিনেশন। সেই প্রক্রিয়াকে বলে ভিডিজে রিকম্বিনেশন। এই যে 5 প্রকারের অ্যান্টিবডি, এদের সম্পর্কে আমাদের একটু জানা দরকার। আমরা কি জানবো, চলো আমরা একটু দেখি। তো এখানে দেখো, অ্যান্টিবডির ক্ষেত্রে ইমিউনোগ্লোবিন, এই অ্যান্টিবডিকে বলে ইমিউনোগ্লোবিন, আইজি। এটা 5টা আছে, GAMED, অর্থাৎ ইমিউনোগ্লোবিন জি, ইমিউনোগ্লোবিন এ, ইমিউনোগ্লোবিন এম, ইমিউনোগ্লোবিন ই, ইমিউনোগ্লোবিন ডি, গ্যামেড। এইটাই ক্রমটা কেন লিখছি? পার্সেন্টেজে জি এর পরিমাণ 75%, এর পরিমাণ 15%, এম এর পরিমাণ 5 থেকে 10%, ই এর পরিমাণ 0.1%, আর ডি এর পরিমাণ 1%-এর কম। তাহলে গ্যামেড 75, 15, 5 থেকে 10, 0.1 আর 1%-এর কম। 0.1 আর 1%-এর কম। জি সম্পর্কে একটা লাইন যদি মনে রাখো, মনে রাখবা, গর্ভাবস্থায় অমরা অতিক্রম করে। তাহলে মায়ের অমরা না, মা, মা মানে ম্যাটারনাল। ফলে এই অ্যান্টিবডিকে বলে ম্যাটারনাল অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিকে বলে ম্যাটারনাল অ্যান্টিবডি। ইমিউনোগ্লোবিন এ যেটা, এটা থাকে 3টা জায়গায়: পরিপাকতন্ত্র, জননতন্ত্র আর শ্বসনতন্ত্রে। ইমিউনোগ্লোবিন এ থাকে 3টা জায়গায়: পরিপাকতন্ত্র, জননতন্ত্র আর একটা হচ্ছে শ্বসনতন্ত্রে। এইটা গর্ভাবস্থায় অমরাকে ক্রস করে। আর ইমিউনোগ্লোবিন এ যেটা, এটা মায়ের দুধের মাধ্যমে শিশুতে যায়। তাহলে মায়ের দুধ থেকে এটা শিশুতে যায়, শিশু। তো দেখো, এটা ক্ষরণ হয় না, দুধ তো ক্ষরিত হয়, ক্ষরণ। তো এই জন্য এটাকে বলে ক্ষরণকারী অ্যান্টিবডি, ক্ষরণকারী অ্যান্টিবডি। তাহলে ইমিউনোগ্লোবিন থেকে পরিপাক, জনন, শ্বসন তন্ত্রে। ইমিউনোগ্লোবিন এম যেটা, এইটার ক্ষেত্রে মনে রাখবা এবিও ব্লাড গ্রুপের অ্যান্টিবডি। এবিও ব্লাড গ্রুপের অ্যান্টিবডি হচ্ছে এম অ্যান্টিবডি। কি বলছি? এবিও ব্লাড গ্রুপের অ্যান্টিবডি। এছাড়া মনে রাখবা জিআরএম, জিআরএম একসাথে কাজ করে। কোথায় কাজ করে? প্রতিরক্ষার ক্ষেত্রে। প্রতিরক্ষার 2টা সাড়া আছে না, মুখ্য সাড়া আর গৌণ সাড়া। এই জিটা হচ্ছে 2টা একসাথে কাজ করে, একসাথে কাজ করে। তো মুখ্য সাড়ার, গৌণ সাড়ার ক্ষেত্রে জি,
আর মুখ্য সারার ক্ষেত্রে হচ্ছে এম কাজ করে। তাহলে জিএম দাবার ক্ষেত্রে গ্র্যান্ড মাস্টার আছে, গ্র্যান্ড মাস্টার জিএম বা জেনারেল ম্যানেজার যে কোনো একটা অফিসের। তো গৌণ সারা জি আর এমটা হচ্ছে মুখ্য সারা, জিএম একসাথে কাজ করে। তাহলে এবিও ব্লাড গ্রুপের অ্যান্টিবডি হচ্ছে এম, আইজিএ হচ্ছে মায়ের দুধ থেকে শিশুতে যায়, গর্ভাবস্থা অমর অতিক্রম করে হচ্ছে জি, আইজিই এটা হচ্ছে 0.1%, তাহলে এটা হচ্ছে দুর্লভ অ্যান্টিবডি কোনটা? আইজিই। তাহলে দুর্লভ অ্যান্টিবডি হচ্ছে আইজিই, তাহলে দুর্লভ অ্যান্টিবডি হচ্ছে আইজিই। এটা কোথায় থাকে? বিবি তে থাকে। কোথায়? ই থাকে বিবি। তো বি কোষে আর বেজোফিলে। বেজোফিল মনে আসলে তোমাকে কয়েকটা শব্দ মনে রাখতে বলছি। বেজোফিল মানে মাস্ট কোষ। বেজোফিল হিস্টামিন ক্ষরণ করে আর অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে। তাহলে আমি যদি বলি বেজোফিল মানে এই শব্দগুলা, আমি যদি বলি ইমিউনোগ্লোবিন ই হিস্টামিন ক্ষরণ করে, অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে, আমি কি ভুল বলবো? না। তাহলে ইমিউনোগ্লোবিন ইর পড়া শেষ, এই বেজোফিল মনে রাখলেই ইমিউনোগ্লোবিন ইর পড়া শেষ। আর আইজিডি যেটা, ইমিউনোগ্লোবিন ডি যেটা, এটা কোথায় থাকে? এটা হচ্ছে লিম্ফোসাইট, মানে বি লিম্ফোসাইটে। তাহলে বি লিম্ফোসাইটে পাবা ইমিউনোগ্লোবিন ডি, রক্ত এবং লসিকার যে বি লিম্ফোসাইট, রক্ত লসিকার যে ডি লিম্ফোসাইট, এখানে পাবা রক্ত লসিকার ডি লিম্ফোসাইটে পাবা তুমি ইমিউনোগ্লোবিন ডি, এখানে পাবো ইমিউনোগ্লোবিন ডি। তাহলে আবারও একটু বলি, ইমিউনোগ্লোবিন জি 75-15, গ্যামেট 5 থেকে 10, 0.1 আর 1% কম। গর্ভাবস্থায় অমরা অতিক্রম করে, মায়ের দুধ থেকে শিশুতে যায়, ব্লাড গ্রুপের অ্যান্টিবডি, আর এটা থাকে হচ্ছে বেসোফিলে। তারপর বাকিগুলো বলতে পারবা। আর এটা হচ্ছে বি লিম্ফোসাইটে থাকে। এই হচ্ছে পড়া। সহজ না বলো? সহজ পড়া। এটা হচ্ছে সহজ পড়া। আচ্ছা আসো এরপরে, এখন অ্যান্টিবডি কেমনে কাজ করে ধাপগুলার নাম পড়বা, রিডিং পড়বা। তো এখানে একটু বলি কয়েকটা জিনিস, কমপ্লিমেন্ট সিস্টেম কেমনে কাজ করে আমি তোমাকে পড়াইছি। অপসোনাইজেশন কি জিনিস, অপসোনাইজেশন, এপিটপ, এগুলো পড়াইছি। আচ্ছা কেমোট্যাক্সিস এই জিনিসটা পড়াই নেই। দেখো কেমোট্যাক্সিস ব্যাপারটা কিরকম, নাম হচ্ছে, এই শব্দটা তুমি অন্যান্য অধ্যায়েও পড়ছো। ম্যালেরিয়া যখন পড়ছো তখন তুমি কেমোট্যাক্সিস পড়ছো না? ধরো একটা কোষ, এই কোষে একটা ভাইরাস অ্যাটাক করছে, ফলে এই কোষে একটা ক্ষত তৈরি হয়। ক্ষত, যেখানে ক্ষত তৈরি হয় সেখান থেকে একটা কেমিক্যাল ক্ষরিত হয়, কেমিক্যাল। সেই কেমিক্যালের আকর্ষণে, ওই কেমিক্যালের আকর্ষণে, আকর্ষণকে বলে ট্যাক্সিস। এইটা হচ্ছে ট্যাক্সিস, এইটা হচ্ছে কেমোট্যাক্সিস। কেমিক্যালের আকর্ষণে আমাদের যে দেহের প্রতিরক্ষা ব্যবস্থা যারা আছে, এই যে লিম্ফোসাইট, লিম্ফোসাইট এই ভাইরাসকে মারতে আসে। এই যে লিম্ফোসাইটটা আসতেছে ভাইরাসকে মারতে, ধরো একটা ফ্যাগোসাইটিক সেল, এই ফ্যাগোসাইটিক সেলটা ভাইরাসকে মারতে আসতেছে, এই ব্যাপারটাকে বলে কেমোট্যাক্সিস। তাহলে ফ্যাগোসাইটিক সেলগুলো কোন প্রক্রিয়া আসে? কেমোট্যাক্সিস, মানে ওই কেমিক্যালের আকর্ষণে আসে। তাইলে এটা হচ্ছে কেমোট্যাক্সিস। ওকে, তাইলে আসো আমরা একটু অ্যান্টিজেন পড়ি। অ্যান্টিজেন মানে ইমিউনোজেন। অ্যান্টিজেন চোর, ক্ষতিকর, ওকে মেরে ফেলতে হবে। তো যদি দেহের বাইরের অ্যান্টিজেন সেটা হচ্ছে এক্সোজেনাস, দেহের ভিতরের অ্যান্টিজেন এন্ডোজেনাস। আচ্ছা এর উদাহরণ দেখবা। এখন অ্যান্টিজেনের কিছু ধর্ম আছে। কিছু অ্যান্টিজেন আছে, কিছু অ্যান্টিজেন যখন বডিতে আসে তখন লিম্ফয়েড টিস্যুগুলা মানে ঝাঁপায় পড়ে, এই ব্যাপারটাকে বলে ইমিউনোজেনিসিটি। কিছু অ্যান্টিজেন আছে যেগুলা বি লিম্ফোসাইটকে, মানে ওই অ্যান্টিজেন গুলো ঢুকলে বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। ওই যে বি লিম্ফোসাইট মানে তো প্লাজমা, তো এই বৈশিষ্ট্যটাকে বলা হয় অ্যান্টিজেনিসিটি, এইগুলা। আর 4 নাম্বার পয়েন্টে একটু কথা বলা আছে, সেটা হচ্ছে
অ্যান্টিজেনটা হচ্ছে প্রোটিন বা কার্বোহাইড্রেট। অ্যান্টিজেনটা কি? প্রোটিন বা কার্বোহাইড্রেট। তবে নিম্ন আণবিক ওজন মানে আণবিক ওজন অল্প এমন কোন অণু ডিরেক্ট অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে না। তো নিম্ন আণবিক মানে অল্প আণবিক ওজন এমন কোনো কিছু অণু একটা ধরো, সে যদি একটা প্রোটিনের সাথে যুক্ত হয় তখন সে অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে। একটা অল্প আণবিক ওজন এমন একটা অণু যদি প্রোটিনের সাথে যুক্ত হয় তখন সে অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে। তখন সেই অ্যান্টিজেনকে ধরো এমন একটা অণু যার আণবিক ওজন কম, সে প্রোটিনের সাথে যুক্ত হয়েছে, তখন সে অ্যান্টিজেনকে বলা হ্যাপটেন। এই হ্যাপটেন কি আছে? এই যে লিপিড, নিউক্লিক অ্যাসিড, সরল কার্বোহাইড্রেট, এগুলো হচ্ছে হ্যাপটেন। ওকে, এখন আসো আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থায় টিকার ভূমিকা। তাহলে আমরা টিকায় চলে আসছি। গুড নিউজ, টিকা মানে আমাদের অধ্যায়টা শেষ। আচ্ছা আসো, তো এইখানে আমি তোমাকে এই দিয়ে আলোচনা শুরু হয়েছিল। এডওয়ার্ড জেনার, উনি হচ্ছে এই ইমিউনোলজির আব্বা। উনি গুটি বসন্তের টিকা আবিষ্কার করছে। তো সেটা তো প্রথম। এখন আসলে সেকেন্ড জেনারেশন টিকা কোনটা? হেপাটাইটিস বির টিকা। এটা হচ্ছে কই গেল? হেপাটাইটিস বির টিকা হচ্ছে সেকেন্ড জেনারেশন টিকা। ঠিক আছে, তো এখানে আরেকটু আসো। লুই পাস্তুর হচ্ছে জলাতঙ্কের টিকা আবিষ্কার করছে। লুই পাস্তুর অ্যানথ্রাক্স এবং জলাতঙ্কের টিকা আবিষ্কার করছে। ঠিক আছে, তাইলে এই লুই পাস্তুর আর জেনার সম্পর্কে একটু পড়বা। এখন আসো ভ্যাকসিনের আলোচনায়। তো ভ্যাকসিন কি একটু ঝামেলা আছে। ঝামেলাটায় তুমি যদি সব বই মিলাই পড়তে যাও তাইলে তুমি এই ভ্যাকসিন পড়তে তাইলে আর পড়াই লাগবে না। তাইলে আমরা দুইটা বই মিলাই পড়বো, আজমল স্যার আর আলিম স্যার। তো এখানে আলিম স্যারের বই থেকে 22 সালে একটা প্রশ্ন আসছিল, তো এই জন্য আমরা আজমল স্যার আর আলিম স্যার মিলাই পড়বো। চলো একটু মিলাই পড়ি, দুইটা বই মিলাইলে কি হয়। তো ভ্যাকসিনের ভিতরে একটা আছে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভেটেড বা কিল্ড, মানে মৃত আর কি, মৃত বা নিষ্ক্রিয়। এখানে একটা লাইন পড়বা, লাইনটা হচ্ছে এরকম, হারপিকটা। লাইনটা কি? হারপিক আছে না, হারপিক। তো তুমি বললা যে হারপিকটা, এই হারপিকটা দিক দিয়ে তো বাথরুম পরিষ্কার করব। হারপিকটা, দেখো হারপিকটা, ঠিক আছে। এখন দেখো ভাইয়া, এইচে দিয়ে হেপাটাইটিস এ আর হুপিং কাশি, হেপাটাইটিস এ আর একটা হচ্ছে হুপিং কাশি। আচ্ছা, র দিয়ে হচ্ছে র্যাবিস, পথে হচ্ছে পোলিও আর প্লেগ, আইতে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, সিতে হচ্ছে কলেরা, আর টা দিয়ে হচ্ছে টাইফয়েড। আচ্ছা, এখন আসো আমরা নেক্সটটা একটু দেখি, আমরা এখানে দাগ দিই একটু। নেক্সটটা হচ্ছে শক্তি হ্রাস বা অ্যাটেনিউয়েটেড। দেখো এখানে কিন্তু নাম আছে অনেক, নাম নিয়েই ব্যাস লাগে, তো নামগুলা যেন ভুল না হয়। অ্যাটেনিউয়েটেড, এটা হচ্ছে শক্তি হ্রাস বা অ্যাটেনিউয়েটেড। এখানে একটা লাইন মনে রাখবা, জামি টাই পরে। কি বলছি ভাইয়া? জামি টাই পরে। জ দিয়ে হচ্ছে যক্ষা। আচ্ছা, মি দিয়ে হচ্ছে একটা হচ্ছে মিজলস, একটা মিজলস, মিজলস মানে হাম, আর একটা হচ্ছে মামস। আচ্ছা, টা দিয়ে টাইফয়েড, টা দিয়ে হচ্ছে টাইফয়েড। রস্যই টাই, ও টাই দিয়ে টাইফয়েড। আর প দিয়ে হচ্ছে পোলিও। আচ্ছা, প দিয়ে হচ্ছে পানি বসন্ত, পানি বসন্ত। আর র দিয়ে হচ্ছে রুবেলা, র দিয়ে হচ্ছে ভাইয়া রুবেলা। এখন একটা জিনিস খেয়াল করো, পোলিও দুই রকম। একটা পোলিও যেটা, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড পোলিও, ইনঅ্যাক্টিভেটেড।
আর আরেকটা পোলিও আছে, এটাকে বলা হয় ওপিভি। এটা হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন, মুখে খাওয়ার জন্য। তাহলে মুখে খাই যেটা। আর নিষ্ক্রিয় পোলিও, তাহলে পোলিও একটা আছে ইনঅ্যাক্টিভেটেড, আর একটা হচ্ছে ওরাল পোলিও। আর একটা আছে টাইফয়েড। এখন দেখো টাইফয়েড এখানেও আছে এখানেও আছে। কপাল খারাপ হইলে যেটা হয় যে আজমল স্যারের বইতে এক জায়গায় টাইফয়েড দেওয়া, আর আলিম স্যারের বইতে আরেক জায়গায় টাইফয়েড দেওয়া। তো এক্ষেত্রে হচ্ছে কপাল খারাপ যদি হয় তাহলে আসলে কিছু করার নাই। তো এক্ষেত্রে অপশন দেখে আইডিয়া করা যাইতে পারে, যে তুমি অপশনগুলো দেখলে মোটামুটি বুঝতে পারবা যে কোনটা হইতে পারে। হ্যাঁ, তো অপশন দেখে আইডিয়া করার চেষ্টা করবা, যে বাকি অপশন এলিমিনেট করে যদি কপালে টাইফয়েড পড়ে আর কি। তো এই তো দুইটার জায়গায় আসলে টাইফয়েড আছে, ফলে কোনটা দাগাবা আসলে দেখো আজমল স্যার ফার্স্ট প্রায়োরিটি, কিন্তু এই জায়গা থেকে আলিম স্যারের বই থেকে কোশ্চেন আসছে, ফলে এইটা আসলে সোজা বাংলায় তোমার কপাল। ঠিক আছে, এখানে সোজা বাংলায় তোমার কপাল। আচ্ছা, তাইলে এতটুকু তো পড়ছি, বাকিগুলা কোনো প্যাচ নাই, বাকিগুলা দুইটা করে। যেমন তুমি যদি বলো টক্সয়েড, দেখো বাকিগুলা মাত্র দুইটা করে। যেমন ধরো টক্সয়েড, টক্সয়েডের ট দিয়ে মনে রাখবা টিটেনাস। টিটেনাস মানে কি বলতো? ধনুষ্টঙ্কার। আর এই টক্সয়েডের ড দিয়ে ডিপথেরিয়া। শেষ। টিটেনাস আর ধনুষ্টঙ্কার মানে টিটেনাস আর ডিপথেরিয়া। আসো সাব ইউনিট, সাব ইউনিট দুইটা, এইচ বিভি। এইচ বিভি মানে হেপাটাইটিস বি, আর এইচ পিভি এটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এটা তুমি অণুজীবে পড়ছো, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। আর হেপাটাইটিস বি ভাইরাস। আর একটা আছে কনজুগেট, কনজুগেট। আর একটা কি বলছি ভাইয়া? কনজুগেট। এখন আসো এখানে পড়বা এইচআইভিবি। এটা কি ভাইয়া? এটা হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। আর একটা আছে নিউমোকক্কাল, নিউমোকক্কাল। আর একটার নাম কি? নিউমোকক্কাল। তাইলে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি আর আরেকটা নিউমোকক্কাল। এটা হচ্ছে কনজুগেট দুইটা, এটা হচ্ছে কনজুগেট দুইটা। তাইলে আমি কি মৃত বা নিষ্ক্রিয় হচ্ছে হারপিকটা, আর শক্তিরাস হচ্ছে জামিটাই পরে। শক্তিরাস যেটা সেটা হচ্ছে জামিটাই পরে। ক্লিয়ার? আচ্ছা, এইটা শেষ। তাহলে এইটা শেষ আমাদের। এখন চলে আসো ভ্যাকসিনেশনে। এডওয়ার্ড জেনার, উনি ইমিউনোলজির আব্বা, উনি গুটি বসন্তের টিকা আবিষ্কার করছে। আর হেপাটাইটিস বি ভ্যাকসিন যেটা হচ্ছে সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন। আর এইডস এর ভ্যাকসিন এখন আবিষ্কার করা যায় নাই। এইডস এর ভ্যাকসিন এখন আবিষ্কার করা যায় নাই। কয়েকটা রোগের ভ্যাকসিন একসাথে মিশাইলে সেটাকে বলে মিশ্র ভ্যাকসিন। যেমন MMR, এম এ মিজলস, এম এ মামস, আর এ হচ্ছে রুবেলা। এটা হচ্ছে MMR ভ্যাকসিন। এন্ড আরো কিছু ভ্যাকসিন আছে, ডিপিটি, ডিপথেরিয়া, পারটুসিস আর টিটেনাস। ওপিভি, পিতে পোলিও, মুখে খাওয়ার যে পোলিও ভ্যাকসিন। এরপর আছে MMR, দেখে আসছি, BCG, ব্যাসিলাস। এটা হচ্ছে BCG হচ্ছে যক্ষ্মার টিকা, BCG হচ্ছে যক্ষ্মার টিকা। এরপরে এখানে চলে আসো 6টা রোগ, শিশুদের মধ্যে 6টা রোগের টিকা দেওয়া হয়। সেই 6টা রোগের নামটা একটু দেখো, আমরা এই চার্টটা দেখবো। তো এই চার্টটা হচ্ছে আমি তোমাকে মুখস্থ করাই দিচ্ছি, মুখস্থ না সিস্টেম শিখাই দিচ্ছি। দেখো, প্রথমে তুমি টিকার নাম পড়তে হবে, রোগের নাম, ডোজ আর টিকা শুরু করার সময়। এখন রোগের নামে দেখো যক্ষ্মা আছে, 5টা রোগ আছে, 5টা রোগ একটু একসাথে পড়তে হবে। এটা নিউমোনিয়া, এটা পোলিও, এখানে হাম আর রুবেলা একসাথে, আর এটা শুধু হাম। তাহলে হামের রুবেলা একসাথে, পোলিও আছে, নিউমোনিয়া আছে, যক্ষ্মা আছে, আর হচ্ছে 5টা রোগ একসাথে। এখন আসো এই 5টা রোগ কি একটু শিখবা। তো যক্ষ্মার টিকা হচ্ছে BCG। আচ্ছা, 5টা রোগ পেন্টা, পেন্টা মানে 5টা, পেন্টাভ্যালেন্ট। নিউমোনিয়া হচ্ছে PCV, পোলিও হচ্ছে OPV, ওরাল পোলিও ভ্যাকসিন।
হাম আর রুবেলা, এম আর, এম এ হচ্ছে মিজলস আর আর এ হচ্ছে রুবেলা। মিজলস মানে হাম, আর হাম মানে ওই মিজলস এর টিকা যেটা। ওকে, তাহলে টিকাগুলো বোঝা গেল। যক্ষা বিসিজি, নিউমোনিয়া হচ্ছে পিসিভি, আর পোলিও মানে তো ওরাল পোলিও ভ্যাকসিন ওপিভি। হাম আর রুবেলা হচ্ছে এম আর, মিজলস রুবেলা, আর হামটা শুধু হাম। আর এই 5টা রোগ একটু শিখতে হবে। এখন আসো ডোজ। তো ডোজে তুমি মনে রাখবা যে সবার একটা করে, শুধু এই 3জন বাদে, মানে 6 জনের 3জনই একটা করে। তো খালি এই 3জন শিখলে হয়ে যাচ্ছে। তো এখানে একটা জিনিস দেখো, 5টা 3টা, 5-3। আর এই নিউমোনিয়ার ক্ষেত্রে মনে রাখবা মুনিয়া। তো ধরো আমি যখন পড়তাম ক্লাস 10-এ, তখন আমার ক্লাসেই 3জন মুনিয়া ছিল। তো মুনিয়া হচ্ছে 3জন। আর যে পোলিও, পোলিও থেকে মনে রাখবা পোলা, 4টা পোলা। আমার এক চাচা আছে যার 4টা ছেলে। তো আমার এক চাচার আছে 4টা পোলা, আর এক ক্লাসে মুনিয়া হচ্ছে 3জন, আর ওই 5টা 3টা। ওকে, আর টিকা শুরুর সময়, তো এখানেও তুমি মনে রাখবা যে 6 সপ্তাহ দেখো 3টা আছে, এই 3টা আমি শিখবো না, বাকিগুলা শিখবো। এখন আমি যখন খুব ছোট ছিলাম, একেবারে জন্মের পরপরই আমার যক্ষা হয়েছিল। ফলে যক্ষা আসলে জন্মের পরপরই হওয়ার একটা সম্ভাবনা আছে। ফলে জন্মের পরপরই যক্ষার টিকা দেওয়া হয়, জন্মের পরপরই যক্ষার টিকা দেওয়া হয়। ঠিক আছে। আর এই হাম পাইলে বুঝবা হামের টিকা পরে দিলে হয়। তো শুধু হাম হইলে বেশ পরে, 15 মাস পরে দেওয়া যায়। আর হাম আর রুবেলা যদি একসাথে হয়, তাহলে সাথে তো রুবেলা আছে, এই জন্য একটু আগে আগে দিতে হয়, 9 মাস পরে। তাহলে হামটা 15 মাস পরে, আর হামের রুবেলা একসাথে থাকলে 9 মাস পরে। আর বাকিগুলা তো 6 সপ্তাহ পরে, ওগুলা শিখতেছি না। আর যক্ষাটা হচ্ছে জন্মের পরে, যতে জন্ম যতে যক্ষা, যতে জন্ম যতে যক্ষা, যতে জন্ম যতে যক্ষা। তাহলে এই 4টা জিনিস পড়বো, তাহলে এই 4টা জিনিস পড়বো। এখন আসো, পোলিও হয় এন্টারোভাইরাস থেকে, বিসিজি হচ্ছে যক্ষার টিকা, যক্ষার হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। নামটা কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ফুসফুস, কিডনি, অন্ত্র আর অস্থিতে হয়। ডিপিটি, ডিতে ডিপথেরিয়া, পিতে হচ্ছে পার্টুসিস, আর টিতে ধনুষ্টঙ্কা টিটেনাস। ওকে, আচ্ছা। তো এখানে চলে আসো স্মৃতিকোষ। স্মৃতিকোষ নিয়ে অলরেডি পড়ে ফেলছি যে লিম্ফোসাইট 2 রকম আছে, বি আর টি। তো বি লিম্ফোসাইটের জন্য বি স্মৃতিকোষ আছে, আর টি লিম্ফোসাইটের জন্য টি স্মৃতিকোষ আছে। স্মৃতিকোষের কাজ কি? একটা জীবাণু যখন অ্যাটাক করে প্রথমবার, স্মৃতিকোষগুলো এগুলো মনে রাখে এবং ওর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে রাখে। পরের বার অ্যাটাক করলে ওই স্মৃতিকোষের জন্য, যেহেতু ও স্মৃতি থাকে, তার জন্য পরের বার জীবাণু অ্যাটাক করার সুবিধা করতে পারে না। তাহলে স্মৃতিকোষ 2 রকম। স্মৃতিকোষ হচ্ছে ভাইয়া 2 রকম। তাহলে আমাদের আজকের ক্লাস শেষ। ঠিক আছে, তাহলে আজকে আমি সফল হয়েছি না? হ্যাঁ, নতুন বই আসলে কিনতে হবে। তাহলে তুমি আমাকে একটু বলো, আজকে যে আমি বলছিলাম ক্লাসের শুরুতে যে যারা আমাকে আসলে শেষ পর্যন্ত সময় দিবা, তাদেরকে আমি এই অধ্যায়ের যত সমস্যা, সব সমস্যার সমাধান করে দিব। এখন বলো যে এই অধ্যায়ের সব সমস্যার সমাধান হয়েছে কিনা, বলো। আচ্ছা, এই ওয়েবসাইটে কে কে ক্লাস করতেছে? মহিমা আর নাবিলাকে দেখছি, 2 জন 2টা কমেন্ট করছো। ঠিক আছে, কি কষ্টের ব্যাপার। না, 5 মিনিট এক্সট্রা লাগে নাই, আমি পরে 5 মিনিট চেয়ে নিছিলাম। ঠিক আছে, আমি পরে 5 মিনিট চেয়ে নিছিলাম, এই জন্য 5 মিনিট বেশি লাগছে, এই যে মাঝে পানি খেলাম না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।